গতকাল রাত অবধি ছিলাম অবিবাহিত। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। পরিবারের সম্মান বাঁচাতেই বিয়েটা করতে হলো। বাবা মার চাপে বিয়েটা করতে বাধ্য হয়েছি। বিয়ের পর দিন সকালবেলা বুকের উপর ডান পাশে প্রচণ্ড ব্যথার কারণে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই 1000 ভোল্টের শক খেলাম। দেখি রিমি আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে, মানে আমার বউ। ও শরীরে ব্লাউজ আর পেটিকোট ছাড়া আর কিচ্ছু নেই। আমি আরও অবাক হলাম যখন দেখলাম আমার শরীরেও কোনো কাপড় নেই, শুধু একটা শর্ট প্যান্ট পরে আছি, আর আমাদের দুজনের শরীর চাদর দিয়ে ঢাকা। রিমির উপর প্রচণ্ড রাগ হয়ে গেল। একে তো বাজে মেয়ে, মেয়েটার লাজ লজ্জা বলতে কিছু নেই। কাল রাতে ওকে এত করে কথা শোনালাম, গায়ে হাতও ওঠালাম, তবু ওর শিক্ষা হলো না, আগের মতনই রয়ে গেছে। আমি রিমিকে আমার বুকের উপর থেকে সরাতে যাব, হঠাৎ করে গালের দিকে চোখ পড়ল। রিমির ডান গালটা কালচে হয়ে আছে, গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। কাল রাতে চরটা বেশ জোরে মেরেছিলাম, এত জোরে চর মারাটাও ঠিক হয়নি। আমার কেন যেন রিমির জন্য একটু কষ্ট হলো, কিন্তু সেটা বুঝতে পারলাম না। আমি রিমির গালে আলতো করে হাত রাখলাম। রিমি উহ করতে করতে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এত নড়াচড়া করছিস কেন? শান্তিতে একটু ঘুমাতে দে। রিমির কথা শুনে মনে মনে ভাবলাম, আমার ঘুম হারাম করে কি শান্তিতেই না ঘুমাচ্ছে। মাত্র একদিনে আমার জীবন নরক বানিয়ে ফেলেছে। জানি না ভবিষ্যতে আরও কি কি করবে। এইসব ভেবে বুক চেয়ে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। রিমিকে ডাকতে গিয়েও থেমে গেলাম। রিমি জেগে গেল, হয়তো সকাল সকাল উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, আর সকাল সকাল তার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। আমি কিছু সময় চুপ থেকে আস্তে করে রিমিকে আমার বুকের উপর থেকে সরালাম। তারপর নিঃশব্দে রিমির পাশ থেকে উঠে লুঙ্গি পরে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে লুঙ্গি ছেড়ে প্যান্ট পরবো, কিন্তু খুঁজে পাচ্ছি না। গতকাল যে প্যান্টটা পরেছিলাম তা রিমির মাথার কাছে পড়ে আছে। আমি প্যান্টটা আনার জন্য রিমির মাথার কাছে একটু এগোতেই রিমি আচমকা আমার লুঙ্গি ধরে টান মারে। আমি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে ওর উপরে পড়ে যাই। আমার মুখ ওর নরম বুকে। রিমির সুযোগ পেয়ে আমাকে বুকের সাথে চেপে ধরে, আমার মাথায় আলতো করে হাত দিয়ে বুলিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে হালকা করে একটা কামড় মারে। তারপর আবার ফিস ফিস করে বলে, ওগো আমার প্রাণের স্বামী, সকাল সকাল আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে? আমি রিমির বুকের মাঝে থেকে মাথা তুলে চোখ গরম করে তাকালাম। রিমি প্রেমময় দৃষ্টিতে আমাকে দেখছে। ছাড় আমাকে, কাজ আছে। সকাল সকাল আবার কিসের কাজ? ব্যায়াম করতে যাব। আমার সাথেই ব্যায়াম কর না, আমাকে কোলে নিয়ে ওঠানামা কর, তাহলে তোর হাতের বল বাড়বে। চাইলে ওসবও করতে পারিস। বিজ্ঞান বলে সকালবেলা বইয়ের সাথে ওসব করলে স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ওসব করলে একসাথে তোর সারা শরীরের ব্যায়াম হয়ে যাবে, পাশাপাশি আমারও ব্যায়াম হবে। এক নিঃশ্বাসে এসব বলে রিমি লজ্জামুখে হাসি দিল। রিমি এসব দ্বারা কি বুঝিয়েছে তা আমার আর বুঝতে বাকি নেই। ওর এসব কথা শুনে আমার কান দিয়ে ধোয়া আসার উপক্রম। কতটা লজ্জাহীন হলে মানুষ এসব কথা বলে আমার ধারণার বাইরে। তুই আসলে একটা বেয়াদব মেয়ে, মুখে শুধু বাজে কথা। কই বাজে কথা বললাম? স্বামীর সাথে এসব বলা স্বাভাবিক। ফাজিল কোথাকার। আমি তাকাতে দিয়ে রিমির উপর থেকে উঠতে গেলাম, কিন্তু রিমি আমার লুঙ্গি টেনে ধরলো। লুঙ্গি ছাড়, তোর লজ্জা না থাকলেও আমার লজ্জা আছে। তোর আবার কিসের লজ্জা? আমি তো গতকাল রাতে তোর সব দেখে ফেলেছি। তোর জিনিসটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তুই জীবনেও ভালো হবি না। আমার ভালো হওয়ার দরকার নেই। রিমি আবারও লুঙ্গি ধরে আজকে টান দিল। আমি আবারও তাল সামলাতে না পেরে উপরে পড়ে যাই, তবে এবার রিমির বুকে নয়। আমার মুখ গিয়ে সোজা রিমির মুখের উপর পড়লো। আর বেশি সময়ও নিল না সে। 1 সেকেন্ডের কম সময়ে রিমি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। অনেকটা জোর করে আমার সাথে অন্তরঙ্গ করতে চাইলো। আমি এখানে জানি হার মানলাম। হাজার হলে মেয়ে মানুষের ছোঁয়া তো উপেক্ষা করা কঠিন। এরপর রিমি নিজে থেকে আমাকে ছেড়ে দিল। সকালের কোটা পূরণ হলো, ব্যায়াম করে এলে বাকিটা করব। আমি কিছু না বলে লুঙ্গি প্যান্ট পরলাম। রুম থেকে বেরোতে যাব। তাড়াতাড়ি বাড়ি ফিরে গোসল করে নিস। কাল রাতে আমাদের মাঝে যা হলো, গোসল করা ফরজ হয়ে গেছে। কাল রাতে আবার আমাদের মাঝে কি হয়েছে? যা দুষ্টু, ওসব কথা মুখে বলা যায়, আমার লজ্জা করে না বুঝছি। আমি ওর কথা গায়ে মাখালাম না। ওর এসব বাজে বাজে কথা শোনার সময় নেই। এমনিতে মাথায় হাজারটা চিন্তা। বাড়িতে আমি ছাড়া কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আসলে বিয়ে উপলক্ষে কদিন কারো ভালোভাবে ঘুমিয়ে হয়নি, তাই সবাই বেঘরে ঘুমাচ্ছে। জায়গার অভাবে অনেক আত্মীয় স্বজন আবার ফ্লোরেই বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। আমি কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যাতে রিমির থেকে দূরে থাকা যায়। ওর সাথে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব, নয়তো পাগল হয়ে যাব। তাছাড়া আবিবার সাথে একবার দেখা করতে হবে। মনটা ভীষণ খারাপ। আবিবার সাথে কিছুক্ষণ সময় কাটালে হয়তো মনটা ভালো হবে। আমি 7 পাঁচ না ভেবে আফিফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, মানে আমার খালাতো বোন আফিফা, যার সাথে আমার 2 বছরের সম্পর্ক। সকাল সকাল কোনো রিক্সায় দেখা পাচ্ছিলাম না, তাই হেঁটেই যেতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো
আফিফাদের বাড়ি পৌঁছাতে। 2-3 বার কলিং বেল বাজানোর পর খালামণি দরজা খুলল। আমাকে দেখা মাত্রই খালামণির মুখের নকশা বদলে গেল। মুখখানা পোড়া ভাতের মতো বানিয়ে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে রইল। কেমন আছো খালামণি? আমার কথার প্রতি উত্তরে খালামণি কিছুই বলল না। আমিও খালামণি জবাবের আশা না করে আবারও বললাম, আফিফা কোথায় খালামণি? আফিফাকে কি দরকার? তুই ওর জীবনটা তো শেষ করে দিলি, তাহলে এখন আবার ওর কাছে এসেছিস কেন? আমি খালামণির কথা রাগামাতে কিছুই বুঝলাম না, শুধু তাকিয়ে রইলাম তার দিকে। কি ভেবেছিস আমি কিছু জানি না? আফিফা আমাকে গতকাল রাতে সব বলেছে। আরে তুই যদি আফিফাকে ভালোবাসিসই তাহলে রিমিকে বিয়ে করলি কেন? আমি রিমিকে বিয়ে করতে চাইনি খালামণি, সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিয়েছে মানে কি? তুই ছোট বাচ্চা নাকি যে তোকে জোর করে বিয়ে দিবে? তাছাড়া তোকে যখন জোর করে বিয়ে দিচ্ছিল আমাকে জানাসনি কেন? তারপর দেখতাম কিভাবে তোর বিয়ে দেয়। শুধু শুধু আমার মেয়ের জীবন নষ্ট করলি কেন জানিস? কাল সারা রাত আফিফা কেঁদেছে। মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই ওকে কাঁদালি। খালামণি তুমি আমাকে ভুল বুঝছো। আসলে সব কিছু এত দ্রুত ঘটে গেল যে আমার আর কিছু করার ছিল না। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুই এখান থেকে চলে যা। বিয়ে যখন করেই ফেলেছিস তাহলে আফিফাকে ভুলে সংসার কর। আফিফাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আফিফার সাথে একবার দেখা করতে দাও। আমার কথা শুনে খালামণি কিছু সময় আমার দিকে তাকিয়ে রইল। ঠিক আছে যা। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি আফিফার ঘরে গেলাম। আফিফা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ওর মাথার কাছে গিয়ে বসলাম। মাথায় আলতো করে হাত রাখতেই ওর ঘুম ভেঙে গেল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। দরপর করে শোয়া থেকে উঠল। এত সকালে তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এসছি বলে আমি আলতো করে আফিফার কপালে একটা চুমু দিলাম। আমার ছোঁয়া পেয়ে আফিফা খুশি হওয়ার বদলে উল্টো রেগে গেল। মুখটা ছোট বানিয়ে বিরক্ত করে বলল, মজা করছো আমার সাথে? কাল বিয়ে করে এখন আমাকে ভালোবাসা দেখানো হচ্ছে কেন? বাসরাতে রিমি আদর করেনি? এসব কি বলছো? আরে আমি কাল রাতে রিমির সাথে কিছুই করিনি। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি কচি খুকি না যে তোমার মিষ্টি মিষ্টি কথায় সব ভুলে যাব। কথাটা বলে আফিফা ছোট বাচ্চার মতো গাল ফুলে বসে রইল। আমি একটু হাসলাম। বুঝতে পারলাম আফিফা আমার উপর অভিমান করে কথাগুলো বলছে। আমি ওকে টেনে আমার বুকের মাঝে নিলাম। আরে পাগলি মেয়ে, আমি শুধু তোমারই আছি। আমার বাসর হলে সেটা তোমার সাথেই হবে। আফিফা কোনো কথা না বলে চুপটুপ করে আমার বুকের মাঝে শুয়ে রইল। মিনিট দুয়েক পর কচ্ছপের মতো মাথা বের করে শান্ত গলায় বলল, সত্যি তুমি রিমির সাথে কিছু করনি তো? কিচ্ছু করিনি, তোমার কসম। আমার কথা শুনে আফিফার ঠোঁটের কোণে এবার মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। সকালে হালকা রোদের আলো কাঁচা জানালা ভেদ করে আফিফার মুখে এসে পড়ছে, যার ফলে ওর হাসিটা আরও মোহনীয় লাগছে। একদম হৃদয়ে খেয়াল করা হাসি। আমি অপলক নয়নে তার হাসিটা দেখতে লাগলাম। হঠাৎ খালামণি ঘরে প্রবেশ করলো। আমি তড়িঘড়ি করে আফিফাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। খালামণি আমার সামনে এসে বলল, তুই কি সত্যি আফিফাকে ভালোবাসিস? হ্যাঁ খালামণি, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আফিফাকে বিয়ে করতে চাস? হ্যাঁ, যদি তুমি রাজি থাকো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা পূরণ করতে পারলেই আফিফার সাথে তোর বিয়ে হবে। খালামণির কথা শুনে আমার মনে লাড্ডু ফুটে উঠল। ভাবিনি খালামণি এত সহজে রাজি হয়ে যাবে। কি 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 শর্ত বলো? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। রিমিকে ডিভোর্স দিতে হবে। কি? রিমিকে ডিভোর্স দিতে হবে? খালামণির এমন কঠিন শর্ত দেবে কল্পনা করতে পারিনি। চোখ কপালে তুলে ফেল করে তাকিয়ে রইলাম। খালামণি ওনার মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়া দাঁত বের করে বলল, ডিভোর্স দিতে হবে। তুই কি ভেবেছিলি আমার মেয়ে সতীনে ঘর করবে? শোন, আমার মেয়ে অতটাও ফেলনা না। শুধু তোকে ভালোবাসি বলে এত কিছুর পরও আমি বিয়েতে রাজি হচ্ছি। আমি তোকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসে তুই কি করবি আমি জানি না, কিন্তু রিমির সাথে ডিভোর্সটা যেন হয়। না হলে 4র্থ মাসে আফিফার বিয়ে অন্য জায়গায় দিয়ে দিব। তখন আফিফার ছেলেমেয়ের মামা হওয়ার জন্য তৈরি থাকিস। এক নাগারে কথাগুলো বলল খালামণি। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। তারপর ধপ করে বসে পড়লাম। খালামণি আমাকে কি শর্ত দিল? আমি এই শর্ত পূরণ করবো কিভাবে? রিমির কাছে ডিভোর্স চাইলে সে তো বাড়ির লোকজন আমাকে মেরে ফেলবে। আমার ডিভোর্স না হলে আফিফের সাথে আমার বিয়ে হবে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। মাথায় হাত দিয়ে চুপচাপ বসে রইলাম। এমন সময় আফিফা আমার কাঁধে হাত রাখলো। আমার মাথায় আলতো করে বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি। তুমি শুধু রিমিকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। আমি আর কিছু বললাম না। আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে
মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমার চুপ থাকা দেখে আফিফা আবারও বলল, রিমিকে ডিভোর্স দিতে পারবে তো? চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে পারতেই হবে, না হলে আমাকে হারাবে। খবরদার এমন কথা মুখে আনবে না। যেভাবেই হোক আমি রিমিকে ডিভোর্স দেব। কথাটা বলে আমি চলে আসতে লাগলাম। পেছন থেকে আফিফা আমাকে ডাক দিল, কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, যেতে হবে। কিছু খেয়ে যাও, দেখে তো মনে হচ্ছে সকালে কিছুই খাওনি। খিদে নেই বলে আমি আফিফাদের বাড়ি থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি কি করব এখন। ভাবলাম বন্ধুদের সাথে একবার দেখা করে আসি। এই বিপদের সময় একমাত্র তারাই আমাকে সাহায্য করতে পারবে। আমি হাঁটতে হাঁটতে বিলের ধারে গেলাম। ঘড়িতে তখন প্রায় 10টা বাজে। আমার সব বন্ধুরা বিলের ধারে বসে আড্ডা দিচ্ছে। সবাই কী যেন নিয়ে গল্প করছে আর হাসাহাসি করছে। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল। আমি শামীমের পাশে বসতে বসতে বললাম, ব্যাপার কী রে, কী নিয়ে এত হাসাহাসি করছিলি? আমার কথা রত্ত না দিয়ে শামীম আমার পেটে গুঁতো মেরে বলল, আমাদের কথা বাদ দে, তোর খবর বল। সিংহ এত জলদি গুহা থেকে বেরিয়ে এলো যে? আমরা তো ভেবেছিলাম আগামী 10 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ পাবো না। কেন? আরে নতুন বিয়ে করেছিস, তাই ভেবেছিলাম সারাদিন বইয়ের আঁচল ধরে বসে থাকবি, বইয়ের সাথে রোম্যান্স করবি, আরো কত কি। কিন্তু তুই এসব না করে আমাদের কাছে এসেছিস। দরকার আছে তাই এসছি। আর এসব ফালতু আলো বন্ধ করতো, আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? অনেক কিছু, দাঁড়া বলছি। আগে একটা সিগারেট দে তো, মাথাটা খুব ব্যথা করছে। কাল সারা রাত একটু ঘুমাইনি। সারা রাত বিড়াল মারলে ঘুম হবে কেমনে? কি বলি তোরা? কি বলবো, কিছু না। আমি কিছু না বলে সিগারেটে আগুন ধরালাম। তারপর সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে দোহরাতে লাগলাম। আর বন্ধুরা আমার দিকে তাকিয়ে রইল। এভাবে কিছুক্ষণ নীরবতার পর নাইম বলল, শাহিন, তোর কি কোনো কারণে মন খারাপ? হুম। কিসের জন্য মন খারাপ? রিমি কি কাল রাতে বিড়াল মারতে দেয়নি? নাইমের কথা শুনে আমি রাগি চোখের দিকে তাকালাম। নাইম শয়তানে একটা হাসি দিল। ওর সাথে বাকি বন্ধুরা তাল মেলালো। নাইম আমার হাতে চিমটি কেটে দুষ্ট হাসি দিয়ে বলল, দোস্ত, কাল রাতে কতক্ষণ বিড়াল মেরেছিস? ফাজলাম হচ্ছে আমার সাথে না? দেখ মন মেজাজ কিন্তু ভালো নেই, বিরক্ত করবে না। কেন রে, কি হয়েছে? রিমিকে আদর করতে দেয়নি নাকি? ধুর, তখন থেকে কি এক কথায় আটকে আছিস? শোন, রিমির সাথে আমার কিচ্ছু হয়নি। আমরা কাল আলাদা বিছানায় ঘুমিয়েছি। কি বলিস, কিছুই হয়নি? না। কেন? কারণ রিমিকে বউ হিসেবে মানা আমার পক্ষে সম্ভব নয়। আমি আফিফাকে ভালোবাসি। আফিফাকে ভালোবাসিস? কোন আফিফা? তোর খালাতো বোন? হ্যাঁ। তুই যে আফিফাকে ভালোবাসিস কখনো তো বলিসনি। আরে আফিফাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, তাই কাউকে কিছু বলিনি। বুঝলাম। তোরা আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমি রিমির সাথে থাকতে চাই না। তোরা তো জানিস আমাদের বিয়েটা জোরপূর্বক দেওয়া হয়েছে। তাছাড়া আমি আফিফাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাই তোরা যদি কিছু একটা করে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা করতি তাহলে খুব উপকার হতো। আমার কথা শুনে সবাই চোখ বড় করে তাকালো। প্রচণ্ড অবাক হয়েছে সবাই। অবাক হওয়ারই কথা। গতকাল বিয়ে করে আজকে ডিভোর্সের কথা বলে যে কেউ অবাকই হবে। আমার বন্ধু শামীম আমার মাথায় জোরে চাটা মেরে বলে, শালা পাগল হয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি, প্লিজ আমার এই উপকারটুকু কর। প্রশ্নই আসে না। দেখ শাহিন, আগে যা হয়েছে সব ভুলে যা। রিমির সাথে সংসার কর। রিমি খুব ভালো মেয়ে, তোকে সুখে রাখবে। বললাম তো রিমির সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তারপরে কেন এসব বলছিস? প্লিজ জ্ঞান দিস না তো। তোর আমাকে হেল্প করবে কিনা বল। সরি, পারবো না। কেন পারবি না? তোরা তো আমার বন্ধু, আর বন্ধু হয়ে আরেক বন্ধুকে হেল্প করবি না? না, করবো না। তোকে হেল্প করতে গিয়ে রিমিকে কষ্ট দিতে পারবো না। তোর সাথে বিয়ে হওয়াতে রিমি অনেক খুশি হয়েছে। এখন তোদের ডিভোর্স হলে রিমি খুব কষ্ট পাবে, আর আমরা চাই না রিমি কষ্ট পাক। আজব তো, রিমির কষ্ট তো চোখে পড়েছে আর আমার কষ্ট চোখে পড়ে না। মাত্র একদিন হয়েছে রিমির সাথে বিয়ে হয়েছে, তাতে আমার অবস্থা দেখ। পুরো পাগল হয়ে গেছে আমি। কাল সারা রাত আমার উপর দিয়ে ঝড় হয়ে গেছে। মুখ বুঝে রিমির অত্যাচার সহ্য করেছি। সেসব তো তোদের চোখে পড়বে না। তোরা আছিস রিমির কষ্ট নিয়ে। হুট করে রিমির প্রতি এত দরদ উতলে উঠছে কেন তোদের? কারণ রিমি আমাদের বোন। মায়ের পেটের বোন না হলে আমরা সবাই তাকে বোন মানি। তুই আমাদের জন্য কিছু না করলেও রিমি আমাদের জন্য অনেক কিছু করেছে। কিছুদিন আগে যখন বৃষ্টিকে নিয়ে পালিয়ে এলাম, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তোর কাছে হেল্প চাইলে ভয়ে তুই মুখ ফিরে নিলি, কিন্তু রিমিকে বলার পর সে আমাকে তার মামার বাড়িতে থাকতে দিল। রিমির মামার কোম্পানিতে পার্ট টাইম একটা জবেরও ব্যবস্থা করে দিল। এখন আমি আর বৃষ্টি অনেক সুখে আছি। এসব শুধু রিমির জন্য হয়েছে। নাইম এক নিঃশ্বাসে কথাগুলো বলল। তার কথা বলা শেষ হতেই শামীম বলল, হ্যাঁ রে, ঠিক বলেছিস। রিমির কাছে যখনই আমরা হেল্প চেয়েছি তখনই সে হেল্প করেছে। রিমিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আর শাহিন,
রিমির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোর জায়গায় থাকলে রিমিকে মাথায় তুলে রাখতাম। আমি বন্ধুদের এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। এরা সবাই তো দেখছি রিমির পাগলা ভক্ত। এদের কাছে এত সহজে হেল্প পাওয়া যাবে না। আমি শামীমকে কিছু বলতে যাব, হঠাৎ নাইমের ফোন বেজে উঠল। নাইম ফোন রিসিভ করে কানে ধরেই হোহা করতে লাগলো। ফোনের আওয়াজ থেকে কে কী বলছে শোনা যাচ্ছে না। একটু পর আমার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, ধর কথা বল। কে ফোন করেছে? নিজেই দেখে নে, আজ তোর কপালে শনি আছে। আমি ফোন হাতে নিয়ে কানে ধরতেই বিপরীত পাশ থেকে রিমির বাঁচকাই গলার আওয়াজ এলো। কান ঝনঝনি উঠল আমার, তাই সুরেলা গলা হঠাৎ করলার মতো তিতা হয়ে গেছে। আমি কিছু বলার আগেই আবারও রিমির কর্কশ গলায় আওয়াজ এলো। রিমি এবার আগের চেয়ে আরও ভলিউম উঁচু করে বলল, এই কুত্তা, কোথায় তুই? বিরক্তির ঠেলা আমার কপাল কুঁচকে গেল। এই মেয়েটা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? বাড়িতে তো বিরক্ত করে, আবার বাইরে এলেও জ্বালিয়ে মারে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কিছু বলা থাকলে তাড়াতাড়ি বল। তোকে না বললাম জলদি বাড়ি ফিরবি? তা না করে ওই গাধাগুলোর সাথে কি করছিস? আমার বুঝি তোকে নিয়ে টেনশন হয় না? কিসের টেনশন রে? আমি কি ছোটো বাচ্চা নাকি যে আমাকে নিয়ে টেনশন করতে হবে? ছোট বাচ্চাই তো তুই, আমার গুলুমুলু পিচ্ছি বর। তোর ফালতু কথা বন্ধ করতো, আমার কিন্তু রাগ উঠছে খুব। কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তোকে সকাল থেকে এতবার ফোন দিচ্ছি, ধরছিস না কেন? ফোন সাইলেন্ট করা, টের পাইনি। আর কিছু বলার আছে? তাড়াতাড়ি বাড়ি আয়। সকালে তো কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিস, এখন তো প্রায় দুপুর হয়ে এলো। তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি। আমি কি তোকে খাবার নিয়ে বসে থাকতে বলেছি? না, তাহলে খাবার নিয়ে বসে আছিস কেন? এটা তো নতুন কিছু না। এর আগেও তো আমি তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছি, তোকে নিজ হাতে তুলে খাইয়েছি। আগের কথা বলে যা, এখন থেকে তুই আর আমি আলাদা। আর প্লিজ এসব ন্যাকামো বন্ধ কর। এসব দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। এসব তোর কাছে ন্যাকামি মনে হচ্ছে? আমি ভালোবেসে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই বলছিস আমি ন্যাকামি করছি? তা নয় তো কি, তোর ভালোবাসা আমার কাছে সস্তা ন্যাকামি ছাড়া কিছুই না। আজ আমার ভালোবাসাকে তোর ন্যাকামি মনে হচ্ছে, তাই না? দেখিস একদিন এসব সস্তা ন্যাকামির জন্যই খুব কাঁদবি। আমি কাঁদবো? হাউ ফানি। শোন, তুই মরে গেলেও তোর জন্য আমার এক ফোঁটাও চোখের পানি বের হবে না। কথাটা বলে আমি থেমে গেলাম। রাগের মাথায় কি বলে ফেললাম আমি? কথাটা বলা আমার মোটেও ঠিক হয়নি। আবার ইগোর জন্য সরিও বলতে পারছি না। এদিকে আমার কথা শুনে রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি বললে তুই খুব খুশি হবি, তাই না? কথাটা বলতে একবারও তোর মুখে বাঁধলো না? আমি ফোন কানে ধরে চুপ হয়ে রইলাম। রিমির কথার প্রতি উত্তরে কিছুই বললাম না। কথা বলছিস না কেন? তুই এত পাষাণ কেন? হ্যাঁ, আমি এমনই। এখন ফোন রাখ। রাখবো না, আগে বল তুই কখন বাড়ি ফিরবি? যাব না বাড়ি, কিছু করার থাকলে করে নে। আর হ্যাঁ, খবরদার ফোন দিয়ে জ্বালাতন করবি না, না হলে ফোনের ভেতর ঢুকিয়ে পেটাবো। কথাটা বলে আমি ফোনটা কেটে দিলাম। তারপর নাইমকে ফোনটা দেওয়ার জন্য ওর দিকে তাকাতেই দেখলাম নাইম সহ সবাই আমার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে সবাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি তো ভয়ে লম্বা ঢুক গেলাম। কি ব্যাপার, তোর আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই রিমির সাথে এভাবে কথা বললি কেন? আমার ইচ্ছা, তোদের এত সমস্যা কিসের? দেখ শাহিন, তোকে আমরা শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, রিমির সাথে একদম খারাপ ব্যবহার করবি না। 100 বার করবো। আমার বউয়ের সাথে আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। তোরা আমাদের মাঝে নাক গলানোর কে রে? তোদের তো চলছে কেন? আমাদের কেন জ্বলছে সেটা তুই ভালো করে জানিস, তাই খবরদার রিমির সাথে খারাপ ব্যবহার করবি না। রিমি আমাদের বোন, ওকে কষ্ট দিলে পরিণাম ভালো হবে না, বলে দিলাম। নাইমের কথা শেষ হতে বাকি বন্ধুরাও তার কথায় সায় দিল। আমার একটু খারাপ লাগলো অবশ্য। একটা মেয়ের জন্য বন্ধুরা রীতিমতো অপমান করছে। বন্ধু মহলে আমি হলাম সবার লিডার, আমি যা সিদ্ধান্ত নিই সবাই তাই মানে। অথচ আজ সবাই আমার বিরুদ্ধে। পরিণাম ভালো হবে না মানে কি? কি করবি তোরা? আমাকে মারবি? দরকার হলে তাই করব। তাই নাকি? টাচ করে দেখা শুধু। শোন, এসব ভাইকিরে অন্য কাউকে গিয়ে দেখা, আমি তোদের ভয় পাই না। আর রইল বাকি রিমির কথা, আমি তোদের আদরের বোনের এমন অবস্থা করব যে সে কেঁদে কুল পাবে না। ওকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবো। দেখি তোরা কি করতে পারিস। আমার কথা শুনে সবাই আমার দিকে কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল। তারপর সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। যে যেভাবে পারছে আমাকে মারছে। আমি একা ওদের সাথে পেরে উঠলাম না। বন্ধুরা আমাকে কয়েকটা কিলঘুষি মারার পর পরিস্থিতি স্বাভাবিক হলো। মায়ের খেয়ে আমি কিছুক্ষণ জিম ধরে বসে রইলাম। যদিও সবাই আমাকে আস্তে আস্তে মেরেছে, তবুও কেন জানি ওদের ওপর খুব রাগ উঠলো। সামান্য একটা মেয়ের জন্য তোরা আমাকে মারলি? আমার চেয়ে রিমি তোদের কাছে বড় হয়ে গেল? এই তোদের বন্ধুত্ব? দেখ শাহিন, এই বিষয়টা অন্যভাবে নিস না। রিমির জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমরা কিছুই বলতাম না। আসলে রিমির ব্যাপারে আমরা সবাই খুব সেন্সিটিভ।
ওর সাথে আমাদের অনেক সেন্টিমেন্ট জুড়ে আছে, তাই আমরা চাই না রিমি কোনো কষ্ট পাক। এসব কথা শোনার আমার টাইম নেই। রিমি হয়তো তোদের বশীকরণ করেছে, তাই তোর ওর নামে গুণকীর্তন গাইছিস, কিন্তু আমি তোদের মতো না। তোরা শুধু এটা বল, রিমির সাথে আমার ডিভোর্সের ব্যাপারে হেল্প করবি কিনা? আমরা আগে বলেছি, এখনো বলেছি, এ ব্যাপারে আমরা কোনো হেল্প করব না। এটাই তোদের শেষ কথা? ঠিক আছে, লাগবে না তোদের হেল্প, আমি একাই যা করার করবো। কথাটা বলে আমি রাগে ওখান থেকে উঠে দাঁড়ালাম। কাউকে বুঝতে দিলাম না যে আমি রেগে আছি। চলে আসতে যাব, পিছন থেকে শামীম বলল, শাহিন, তুই অনেক বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু রিমিকে ডিভোর্স দিয়ে মোর কথার পরিচয় দিস না, সারা জীবন আফসোস করতে হবে তোকে। সেটা আমি বুঝে নেব, তোদের না ভাবলেও চলবে। আরেকটা কথা, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। তোদের মতো বন্ধু আমার দরকার নেই। গুড বাই। বলে আমি সেখানে দাঁড়ালাম না, চলে আসলাম। পেছন থেকে সবাই আমাকে ডাকলো, কিন্তু আমি শোনা না শোনার ভান করলাম। যারা বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়ায় না, তাদের সাথে আর যাই হোক, বন্ধুত্ব রাখা যায় না। মনে মনে সবাইকে গালি দিতে দিতে বাজারের ভেতর ঢুকলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 1টা বেজে এসেছে। আমি এদিক সেদিক কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুপুরের খাবারটা হোটেলে সেরে ফেললাম। তারপর আরও কয়েকজন বন্ধুর সাথে দেখা করলাম। তারা আমাকে হেল্প করলো না। আসলে তারা কোনো ঝামেলায় জড়াতে চাইছে না। তাছাড়া বিয়ের পরের দিন ডিভোর্স পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। চাইলেও তো সব কিছু হবে না, অনেক ফর্মালিটির ব্যাপার আছে। কিন্তু আমিও হাল ছাড়লাম না। যেভাবেই হোক আমার ডিভোর্স চাই। আমি সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। এর মাঝে রিমি অনেকবার ফোন দিয়েছে, 1000টা মেসেজও করেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। ওর কথা মনে হলে আমার মেজাজ বিগড়ে যায়। রাতের খাবারটা হোটেল থেকে সেরেই 11টার দিকে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই রিমি দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে দাঁড়িয়েছিল। আমি 7-5 না ভেবে ভেতরে ঢুকবো, এমন সময় রিমির দিকে তাকালাম আর সাথে সাথে চমকে গেলাম। রিমির হাতে একটা ঝাঁটা। রিমি ঝাঁটা কাঁধের উপর তুলে ঝড়ের বেগে ছুটে এসে আমার শার্টের কলার চেপে ধরল। বুঝলাম আজ আমার অবস্থা শেষ। আমি কিছু বলার আগে রিমি ঝনঝনিয়ে বলল, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, সেই সকাল থেকে তোর পথ চেয়ে বসে আছি, কিন্তু তোর খবর নেই। তোকে কতবার যে ফোন দিয়েছি তার হিসাব নেই। কুত্তা, ফোন ধরিসনি কেন? আমি রিমির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিমি এমনভাবে আমার শার্টের কলার চেপে ধরেছে যে আমার কলার ছিঁড়ে যাবে, তবু আমাকে ছাড়বে না। রাগ একেবারে রিমির নাকের ডগায় এসে গেছে। আমি শুধু মিনমিন করে বলতে থাকলাম, মানে ফোন সাইলেন্ট ছিল, তাছাড়া আমি ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। কি এমন মহৎ কাজ করছিলি যে ব্যস্ত ছিলি? আর সবসময় যদি ফোন সাইলেন্ট করে রাখিস তাহলে ফোন ব্যবহার করছিস কেন? সেটা আমার ব্যাপার, তুই আমাকে ছাড়। ছাড়বো না। আগে বল, সারাদিন কোথায় ছিলি? আভিপার সাথে ছিলাম, ওকে নিয়ে ডেটিংয়ে গিয়েছিলাম। হয়েছে এবার? শান্তি পেয়েছিস? আমার কথা শুনে রিমি চোখ কপাল উঠে আমার দিকে তাকালো। আমি আর কিচ্ছু বললাম না। রিমির থেকে আমার শার্টের কলার ছাড়িয়ে পাশ কেটে চলে যেতে যাব, কিন্তু রিমি আবার আমার পদ আটকে দাঁড়ালো। নাক মুখ কুঁচকে রাগে গলায় বলল, কুত্তা, ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে ডেটিংয়ে যেতে তোর লজ্জা করে না? না করে না, কাল থেকে আরও বেশি করে আভিপার কাছে যাব। কুত্তা, আভিবার কাছে গেলে আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। যা ইচ্ছা করিস। কথাটা বলে আমি রিমির সামন থেকে চলে আসলাম। ঘরে এসে ফ্রেশ হলাম, তারপর ফ্লোরে বিছানা পাড়তে লাগলাম। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরির কারণে আমি খুব ক্লান্ত। লম্বা একটা ঘুম দিতে হবে। শুতে যাবো এমন সময় রিমি ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্লেট। গরম ভাব উঠছে বিরিয়ানির থেকে। রিমি খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আজকেও ফ্লোরে ঘুমাবি? হুম। দেখ শাহিন, প্রতিদিন আমি এসব নাটক সহ্য করব না। কাল তো জেদের কারণে আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আজ হাজার চেষ্টা করলেও তুই ফ্লোরে ঘুমাতে পারবি না। আমি কোথায় ঘুমাবো সেটা আমার ইচ্ছে, তুই বাধা দেওয়ার কে? আমি কে মানে? আমি তোর বউ, আর বউকে রেখে তুই ফ্লোরে ঘুমাবি কেন? কারণ তোর চরিত্রের ঠিক নেই। কালকে তোকে এতবার বললাম আমার কাছে আসবি না, কিন্তু সকালে ঘুমতে করে দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আছিস। আর সবচেয়ে বড় কথা, আমাদের দুজনের শরীরে কাপড় ছিল না। এসব করার মানে কি? তুই কি ভেবেছিস এসব করলে আমি তোকে মেনে নেব? জীবনেও না। আগে নিজের চরিত্র ঠিক কর। খবরদার শাহিন, আমার চরিত্র নিয়ে কথা বলবি না। আমার চরিত্র তোর চেয়ে 1000 গুণ ভালো আছে। আমি তোর মতো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করি না। রিমি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মুখ সামলে কথা বল। এখন গায়ে লাগছে কেন? আসলে উচিত কথা বললে সবারই গায়ে লাগে। রিমির এসব খোঁচা মারা কথা শুনে আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। শুধু রাগ হতে লাগলাম। রিমি আর কিছু না বলে বিছানা ঠিক করতে লাগলো। রিমি বিছানা ঠিক করতে করতে হঠাৎ একটা বালিশ সজোরে আমার দিকে ছুঁড়ে মারলো। বালিশটা আমার মাথায় এসে লাগলো। আমি তোর আগে গর্জে উঠলাম,
মাঝরাতে আমার সাথে ফাজলামো শুরু করেছে, কিন্তু তবুও কিছু বললাম না। মাঝরাতে আর ঝামেলা করার ইচ্ছে নেই। আমি জানি রিমি সুযোগ খুঁজছে ঝগড়া করার জন্য। যাই হোক, রিমি এবার বিছানার উপর থাকা বালিশকে জোরে জোরে কিলঘুষি মারতে মারতে বলল, একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? ঘরে আমার মতো একটা সুন্দরী বউ রেখে ওই পেতনিটার কাছে পড়ে থাকে। ইচ্ছে করছে এই গাধাটাকে খুন করে ফেলি, খালি আমাকে কষ্ট দেয়। বুঝলাম রিমি এসব আমাকে ইঙ্গিত করেই বলছে। আমি এবারও কোনো প্রত্যুত্তর দিলাম না, মুখ ঘুরিয়ে ফ্লোরে শুয়ে রইলাম। রিমি আবারও বলতে লাগলো, ওই পেতনিটার মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? আমি ওর থেকে হাজার গুণে সুন্দরী। আমার বোকা স্বামীটা আমার কদর বুঝলো না। শেষের কথাটা একেবারে আমার কানের কাছে এসে বলল। আমি ঘাবড়ে গেলাম কিছুটা। শোয়া থেকে উঠে চোখ গরম করে তাকালাম। মাঝরাতে এসব কি শুরু করেছিস? হ্যাঁ, আর হুদয় বালিশটাকে মারছিস কেন? তোকে তো আর মারতে পারবো না, হাজার হলেও তুই আমার স্বামী। তোর গায়ে হাত তুললে আল্লাহ সহ্য করবে না, তাই বেচারা বালিশকে মারছি। সমস্যা নেই, আমাকে মারতে পারিস। তোর এসব চ্যাটাং চ্যাটাং কথা শোনার চেয়ে মার খাওয়া অনেক ভালো। কথা তো নয় যেন এক একটা জুতার বাড়ি। আমার কথা শুনে রিমি এবার একটু শান্ত হলো, আমার পাশে এসে বসলো। আমি তো সবসময় তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে চাই, কিন্তু তুই তো আমার কথা শুনিস না, তাই আমি রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলি। ঠিক আছে, আর রাগ করবো না, যা হবার হয়ে গেছে। এখন লক্ষ্যে ছেলের মতো বিছানায় আয়। যাব না, আমি এখানে ঘুমাবো। কি করবি তুই? রিমি বসা থেকে উঠে দাঁড়ালো, তবে রাগ যা একটু কমেছিল আমার কথা শুনে আবারও বেড়ে গেল। এই জন্যই আমার মাথা ঠিক থাকে না। বলেই ফ্লোরে থাকা বালিশটা সজোরে লাথি মারলো। বালিশটা ছিটকে দরজার কাছে গিয়ে পড়লো। তারপর রিমি আমাকে টেনে নিয়ে জোর করে বিছানার উপর বসালো। আমি কিছু বলতে যাব, তখনই রিমি আমার বুকে ঘুষি মারলো। আমি ব্যথা পেয়ে হাত দিয়ে বুক চেপে ধরলাম। রিমি চোখ গরম করে বলল, খবরদার একটা কথাও বলবি না, আমি যা বলবো তাই করবি। বলে রিমি বিরিয়ানির প্লেটটা নিয়ে আমার সামনে রাখলো। তারপরে এক লোকমা বিরিয়ানি নিয়ে আমার মুখের সামনে ধরে আদুরি গলায় বলল, হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। আজ তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সারাদিন ধরে তো না খেয়ে আছিস। ইস, না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। রিমির কথা শুনে আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার তাকানো দেখে রিমি আগের চেয়ে বেশি আদুরে গলায় বলল, প্লিজ লক্ষ্মীটি, আমার জাদু সোনা, হাঁ কর, না খেলে শরীর খারাপ করবে। রিমির এসব মিষ্টি মিষ্টি কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। ইস, কি দরদ! আমার প্রতি তার দরদ যেন একেবারে উতলে পড়ছে। আর যেহেতু আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, তাই এখন খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া এমনিতে খাওয়া বেশি হয়ে গেছে, এখন বিরিয়ানি খেলে আমার পেট ফেটে যাবে। কিন্তু আমি রিমিকে বুঝতে দিলাম না যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমার খিদে নেই। কেন খিদে নেই? সেই সকাল থেকে না খেয়ে আছিস। আরে বললাম তো খিদে নেই। তুই এখন কি আমাকে জোর করে খাওয়াবি নাকি? হ্যাঁ, দরকার হলে তাই করব। কথাটা বলে রিমি আমাকে জোর করে খাওয়াতে যাবে, তখনই তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম। তাল সামলাতে না পেরে রিমির হাত থেকে বিরিয়ানির প্লেটটাই পড়ে গেল। রিমি চলো চোখে আমার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখে পানি চলে এসেছে। রিমি চোখের পানি মুছে বলল, তোর রাগ থাকলে আমার উপর দেখা, কিন্তু তুই খাবারের প্লেট ফেলে দিলি কেন? আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, অথচ তুই একটা দানাও মুখে তুললি না। আচ্ছা, তোর কাছে আমার কষ্টের কি কোনো মূল্য নেই? একটুও নেই। আর হ্যাঁ, তুই যতটা চেষ্টা কর আমাকে ইমপ্রেস করতে, কিন্তু পারবি না। আমি তোকে ইমপ্রেস করার জন্যই এসব করিনি, তোকে ভালোবাসি বলে এসব করি। তোর ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। আমাকে ভালোবাসলে শুধু কষ্ট পেতে হবে, তাই ভালোভাবে আমাকে বলে যা। আর এখন অনেক রাত হয়েছে, ঘুমা। মাঝরাতে আর বিরক্ত করিস না। কথাটা বলে আমি দরজার কাছ থেকে বালিশ টেনে ফ্লোরে শুয়ে পড়লাম। আর রিমি মৃদু স্বরে অনবরত কান্না করে যাচ্ছে। আমার কথা শুনে রিমি হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। রিমির জন্য আমি আফিফাকে কষ্ট দিতে পারবো না। আমি 7 পাঁচ ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু রিমির কান্নার জন্য ঘুমাতে পারছি না। রিমির নাকি স্বরে কান্নার আওয়াজ আমার কানে এসে লাগছে। বাধ্য আমি বালিশ দিয়ে কান চেপে ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর আস্তে আস্তে রিমির কান্না থেমে গেল। আমার চোখে একটু ঘুম ঘুম ভাব এসেছে। হঠাৎ করে কে যেন আমার শরীরে ঠান্ডা পানি ঢেলে দিল। আমি ধরপড় করে উঠে বসলাম। সামনে তাকিয়ে দেখি রিমি পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝরাতে রিমির এমন কার্যকলাপ দেখে আমার মাথায় আগুন ধরে গেল। আমি দাঁতে কিরমির করতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে রিমি হাসতে লাগলো। আমাকে জব্দ করতে পেরে সে অনেক মজা পেয়েছে। আমি কিছু বলার আগে সে চোখ পাকিয়ে বলল, জেদ কি শুধু তোর একাই আছে? আমার নামও রিমি, জেদ আমারও কম না। তাই বলে মাঝরাতে এভাবে ভিজিয়ে দিবি? আমার কথা না শুনলে এমনটাই করব।
আর রাগ একটু কম দেখা। আমি তোকে ভয় পাই না, জাস্ট স্বামী হিসাবে তোকে সম্মান করি, তাই তোর সব অত্যাচার মুখ বুঝে সহ্য করছি। কি, তুই আমাকে সম্মান করিস? অবশ্যই করি। ওয়েট ওয়েট, এটা কি ধরনের সম্মান যেখানে ভদ্রতার কোনো চিহ্ন নেই? তুই তো সবসময় আমার সাথে বিনা কারণে ঝগড়া করিস, মাঝরাতে উদ্ভট ভাষায় গালি দিস। কাউকে গালি দেওয়া কীভাবে সম্মানের মধ্যে পড়ে? আর আমি তোকে কখন অত্যাচার করলাম? উল্টো তুই আমার উপর অত্যাচার করিস, দিন দিন সেটা বেড়েই যাচ্ছে। আমার ভালোবাসাকে তুই যদি এখন অত্যাচার ভাবিস তাহলে কিছু করার নেই। এই মেয়েটার সাথে কথাই পারা গেল না। আমার কথার জবাব সে আগে থেকে তৈরি করে রাখে। আমি লম্বা হাই তুলে হাবলুর মতোই বসে রইলাম। ঘুমে আমার শরীর লড়ে পড়ছে, কিন্তু ভেজা শরীর নিয়ে ঘুমাবো কীভাবে? সাথে বিছানাটাও ভিজে গেছে। রিমির উপর প্রচণ্ড রাগ উঠছে, ইচ্ছে করছে ওকে কাঁচা চিবিয়ে খাই, কিন্তু মাঝরাতে কোনো সিন ক্রিয়েট করতে যাচ্ছে না। এমনিতে আজ অনেক ঝগড়া করে ফেলেছি। একবার ভাবলাম বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু রিমি থাকতে মন সায় দিচ্ছে না, আবার না গিয়েও কোনো উপায় দিচ্ছে না। বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলাম। আমার এমন হাল দেখে রিমি বিছানায় বসে পা দোলাচ্ছে আর মুসকে মুসকে হাসছে। তার মুখের হাসি বলে দিচ্ছে যুদ্ধে সে জয়ী হয়েছে। আমি গমগম চোখে বিছানায় কিছুক্ষণ বসে থেকে ভেজা কাপড় পাল্টালাম, তারপর চোরের মতো পা টিপে টিপে বিছানায় শুয়ে পড়লাম। পাশ থেকে রিমি আমার কোমরে সুরসুরি দিয়ে বলল, প্রাণের স্বামী, আপনি নাকি আমার সাথে ঘুমাবেন না, তাহলে এখন আসলেন কেন? আমার বিছানা না ভিজালে তোর সাথে জীবনেও ঘুমাতাম না। তাই নাকি? তাহলে কাল থেকে প্রতিদিন বিছানা ভিজাবো, দেখবো কিভাবে আমাকে ছাড়া আপনি একা একা ঘুমান। আজকে কিছু বললাম না বলে প্রতিদিন তোকে ছেড়ে দেবো নাকি? কাল কেমন বেয়াদবি করলে কপালে দুঃখ আছে। কেন গোস্বামী, বেয়াদবি করলে আপনি কি আমাকে মারবেন? দূর, মাঝরাতে আমার সাথে ফাজলাম হচ্ছে, শান্তিতে একটু ঘুমোতে দে। ঠিক আছে ঘুমা, আর ফাজলামি করবো না। কথাটা বলেই রিমি আমার পাশে শুয়ে পড়ল। আমি আমাদের মাঝখানে কোলবালিশ রেখে দিলাম। আজকে আমার কাছে আসলে না পরিমাণ ভালো হবে না, কিন্তু আগেই সাবধান করে দিলাম। আমার এত ঠেকা পড়ে নাই, আর তুই এই হিরো আলম মার্কা চেহারা নিয়ে এমন ভাব দেখাচ্ছিস যেন তুই শাহরুখ খান। তাহলে এই হিরো আলমের কাছে আসিস কেন? কালকে ঘুমের ঘোরে ভুল করে চলে গিয়েছিলাম, আজকে আর যাব না। তুইও আমার কাছে আসবি না। আমি জানি আমার মতো সুন্দরীকে কাছে পাওয়ার জন্য তোর মন আনচান করছে, কিন্তু আমি অত সহজে ধরা দিব না। রিমির কথা শুনে প্রচণ্ড হাসি পেল। পেতনিটা নিজের প্রশংসা নিজেই করছে। আমি রিমির কথার পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে হারিয়ে গেলাম। এদিকে রিমি একাই বকবক করেই যাচ্ছে। একটু পর রিমি খেয়াল করলো আমার কোনো সারা শব্দ নেই। রিমি আমার দিকে তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। রিমি এবার আস্তে আস্তে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ডাকলো, কিন্তু আমার কোনো সারা শব্দ পায় না। আমি গভীর ঘুমে বিভোর। আমি ঘুমিয়ে যাওয়াতে রিমি মনে মনে খুশি হলো। রিমি মাঝখান থেকে কোলবালিশটা আস্তে করে সরিয়ে আমার একদম কাছাকাছি এসে গেল। আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তুই আমাকে যতই কষ্ট দে আমি সব সহ্য করতে পারবো, শুধু তোর পাশে আমাকে থাকতে দিস। আমার ভালোবাসা দিয়ে তোকে জয় করে নেব। কথাটা বলে রিমি আমার গালে ঠোঁটে চুমু খেলো। তারপর আমার বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিমি আজকে আমাকে জড়িয়ে ধরে আছে। মাথাটা আমার বুকের উপর রেখেই দু হাত দিয়ে শক্ত করে আমাকে আঁকড়ে ধরেছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। নিঃশ্বাসের সাথে সাথে তার সুডল বুক ওঠানামা করছে, মাঝে মাঝে শরীরও কেঁপে উঠছে। আমি রিমির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। সাথে সাথে এক চিলতে রোদ জানালার কাজ ভেদ করে রিমির মুখে এসে পড়ল। রিমি একটু নড়ে উঠল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ঘুমন্ত অবস্থায় রিমিকে এত সুন্দর দেখাচ্ছে কেন? সকালের মিষ্টি রোদের আলো রিমির সৌন্দর্য আরও যেন বাড়িয়ে দিয়েছে। আমি ভাবলেশীনভাবে তার পানে চেয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ আমার ঘোর কাটলো। কি ব্যাপার? আমি রিমির দিকে কীভাবে তাকিয়েছি কেন? আমি কি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছি? না না, কিছুতেই ওর প্রতি দুর্বল হওয়া যাবে না। আমাকে শক্ত হতে হবে, তাহলে আমার উদ্দেশ্য হাসিল হবে। আমি জোরে জোরে রিমিকে ডাকতে লাগলাম। রিমির কোনো সারা শব্দ নেই। বাধ্য হয়ে রিমির নাক টিপে ধরলাম। শ্বাস নিতে কষ্ট হয়। কয়েক সেকেন্ডের মধ্যে ওর ঘুম ভেঙে গেল। সে দরপর করে উঠে বসলো। তারপর আমার দিকে চোখ পাকিয়ে বলল, তুই আমার নাক টিপে ধরেছিলি তাই না? হুম। কেন? আমাকে জড়িয়ে ধরে শাস্তি। কুত্তা, আর একটু হলেই তো আমি মরে যেতাম। তাহলে তো ভালোই হতো, তোর মতো পেতনির থেকে রেহে পেতাম। আমার কথা শুনে রিমি মুখ বাঁকিয়ে ভেঁচকে কেটে বলল, তোর ইচ্ছা কখনোই পূরণ হবে না। আমি সারা জীবন তোর গলায় ঝুলে থাকবো। রিমির কথা শুনে ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আমি কিছু না বলে বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ফোনে আপিপার সাথে কিছুক্ষণ কথা বললাম। রিমিকে আশেপাশে কোথাও দেখলাম না, হয়তো মার সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি
9:30 বাজে। তাড়াতাড়ি কলেজ যেতে হবে। কলেজ শেষ করে আফিফার সাথে একবার দেখা করতে হবে। আমি রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য বের হলাম। ড্রয়িং রুমে আসতেই দেখলাম খাবার টেবিলে সবাই বসে আছে। আমাকে দেখে মা বলল, কোথায় যাচ্ছিস? কলেজে। আজকে কলেজে না গেলে হয় না? কেন? রিমি বলছিল ও নাকি আজ কলেজে যাবে না। সেটা ওর ব্যাপার, আমাকে যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। ঠিক আছে, নাস্তা করে যা। সময় নেই বলে আমি হাঁটা ধরলাম। পেছন থেকে মা আবার বলল, একা একা যাচ্ছিস যে, রিমিকে নিয়ে যাবি না? ও আবার কার সাথে যাবে? কেন, রিমিকে ছোট বাচ্চা নাকি যে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? ওকে একা একা আসতে বলো, আমি আর চাকর নই। এটা কেমন কথা? আরে রিমি এখন তোর বউ, ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে না? আমি এসব দায়িত্ব পালন করতে পারবো না। আমার নামে নালিশ দেওয়ার জন্য রিমি বাবাকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। আমি বাবাকে দেখে কাচুমুচু হয়ে হাত দুটো ভাঁজ করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। রিমি আর চোখে আমার দিকে একবার তাকিয়ে বাবাকে বলল, বড় আপু, তোমার এই বাদর ছেলেকে শাসন করো না কেন? কেন, ও আবার নতুন করে কি করেছে? সব সময় শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে একটুও ভালোবাসে না। এখন আবার আমাকে রেখেই কলেজে যাচ্ছে। আমি একা একা কিভাবে কলেজে যাব? দেশের যা অবস্থা, আমার কিছু হয়ে গেলে তার দায়ভার কে নিবে? রিমির এসব কথা শুনে বাবা আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি লম্বা একটা ঢোক গেলাম। যদিও ভেবেছিলাম রিমির কথা শুনে বাবা খুব রাগারাগি করবে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে বাবা শান্ত গলায় বললেন, এসব আমি কি শুনছি শাহিন? দেখ, সকাল সকাল আমি কোনো ঝামেলা চাই না। এখান থেকে রিমি যা বলবে সেটাই করবি। আমি যেন তোর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না পাই। মনে রাখবি, আমার পর এই বাড়িতে যদি আর কারো হুকুম চলে সেটা হবে রিমির। জি বাবা। আরেকটা কথা, রিমি এখন তোর বউ, ওর সব দায়িত্ব এখন থেকে তোকে নিতে হবে। তাই ওকে কখনো কষ্ট দিবি না, সব সময় ওর খেয়াল রাখবি। আর যদি এমনটা না হয় তাহলে বুঝতেই পারছিস কি হবে। বুঝেছি বাবা। ঠিক আছে, এখন রিমিকে নিয়ে কলেজে যা। আমি মাথা নাড়িয়ে মুখ শক্ত করে রিমির দিকে তাকালাম। রিমি ঠোঁটে মিষ্টি হাসি। আমার এই মুহূর্তে রিমির উপর প্রচণ্ড রাগ উঠলেও কিছু করতে পারবো না। রিমি সব অত্যাচার হিসাবের খাতায় তুলে রাখছি, সময় মতো সুদ সমেত ফেরত দেব। আমি নাক মুখ ছিটকেই বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন মহারানী, আমি বাইকটা বের করছি। বলে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু রিমির কোনো খবর নেই। পেতনিটা একবার সাজতে বসলে না, দিন দুনিয়া সব ভুলে যায়। আরও কিছুক্ষণ পর রিমির দেখা মিলল। সেজেগুজে একদম লাল পরি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। রিমির পরনে লাল রঙের একটা শাড়ি। যদিও লাল রঙ আমার পছন্দ না, কিন্তু রিমিকে লাল শাড়িতে এত মোহনীয় লাগছে যে হা হয়ে তাকিয়ে রইলাম। এমন মনে হচ্ছে লাল রঙটা কেবল রিমির জন্যই তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর থেকে রিমিকে একটু বেশি আকর্ষণীয় লাগছে, যা আগে কখনো আমার চোখে ধরা পড়েনি। আচ্ছা, হুট করে রিমিকে এত সুন্দর লাগছে কেন? নাকি রিমি তার সৌন্দর্যতে আমাকে বশ করে ফেলছে? রিমির দিকে তাকিয়ে আনমনে এসব ভাবছিলাম। আমার এভাবে হা হয়ে তাকিয়ে থাকা দেখে রিমি আমার মুখের সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এভাবে কি দেখছিস? যখন সব কিছু খুলে দেখাই তখন তো ফিরেও তাকাস না। রিমির কথা শুনে আমার ভাবনা ছেদ ঘটল। আমি চোখ নামিয়ে নিলাম। কিছু না, এত সেজেগুজে কলেজে যাচ্ছিস তাই দেখছি। তা কলেজে কি ফ্যাশন শো আছে নাকি? ফ্যাশন শো থাকবে কেন? তাহলে এত সাজগোজ কেন? তোর জন্য। ভালো দেখাচ্ছে না? না, বেদের মেয়ে জ্যোৎস্নার মতো লাগছে। তাহলে হা করে তাকিয়েছিলি কেন? তুইও তো দেখছি ভালোই ঢং করতে পারিস। লুকিয়ে লুকিয়ে আমাকে ঠিকই দেখিস, কিন্তু পাত্তা লাগাতে দিস না। তোর দিকে তাকাতে আমার বয়ে গেছে। পেতনি একটা, তাড়াতাড়ি বাইকে ওঠ, এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেরি করাস না। আজকে কলেজে না গেলে হয় না? চল না কোথাও ঘুরতে যাই। তোর ইচ্ছে হলে তুই যা, আমাকে কলেজে যেতে হবে। রিমি আর কিছু না বলে বাইকে উঠে বসলো। তারপর শক্ত করে আমাকে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। রিমি আচমকা জড়িয়ে ধরাতে আমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম। কি করছিস এসব? জড়িয়ে ধরছিস কেন? তোকে জড়িয়ে ধরতে আবার কারণ লাগে নাকি? ব্যাস, মন চাইলো তাই জড়িয়ে ধরেছি। তাছাড়া বাইক চালানোর সময় স্বামীকে জড়িয়ে ধরার মাঝে একটা আলাদা ফিলিংস কাজ করে। তোর ফিলিংসের গোষ্ঠী গেলাই ছাড় বলছি। আমাদের মাঝে কমপক্ষে আধার দূরত্ব বজায় রাখবি। মাঝখানে ব্যাগটা রাখ। আমি ওসব পারবো না। শোন, আমার বাবা তোকে বাইকটা কিনে দিয়েছে, তাই আমি কোথায় বসবো কিভাবে বসবো সেটা আমার ব্যাপার। তুই বাইক চালা। তোর এই মুখটা না থাকলে তোকে এতদিনে কুকুরে টেনে নিয়ে যেত। সবসময় খালি মুখ জোর করা। বলে আমি বাইক স্টার্ট দিলাম। রিমি আমাকে জড়িয়ে ধরে রইল। কলেজে আসার পুরোটা সময় ও আমাকে জড়িয়ে ধরেছিল। রাস্তার সব লোকজন হা হয়ে তাকিয়ে দেখছিল আমাদের।
আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে ক্লাসরুমে গেলাম। পেছনে পেছনে রিমি এলো। আমি সামনে বসবো, কিন্তু রিমি আমাকে টানতে টানতে পেছনের বেঞ্চে নিয়ে গেল আর বলল, এখানে বস, তোকে একটা জিনিস দেখাবো। কি জানিস? পরে জানতে পারবি, আগে এখানে বস। রিমি জোড়াজোড়িতে পিছনের বেঞ্চে বসলাম। আমার পাশে রিমি বসলো। একটু পর ক্লাসে স্যার এলো। তারপর আমাদের ক্লাস শুরু হলো। আমি মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছিলাম। হঠাৎ রিমি আমার বাঁ হাত চেপে ধরলো। তারপর হাতটা টেনে নিয়ে রিমির শাড়ির আঁচলে নিচে দিয়ে তার মসৃণ পেটের উপর হাত রাখলো। আমি যেন হাজার ভোল্টে শক খেলাম। হাতটা সরাতে যাব, তখন রিমি আরও শক্ত করে হাতটা পেটের সাথে চেপে ধরলো। আমি বুক টান টান করে বসে রইলাম। মনে হচ্ছে সারা শরীরে ঝড় বয়ে চলেছে। থেমে থেমে শরীর কেঁপে উঠছে। রিমির দেহে কী আছে জানি না, কিন্তু আমি যখনই তাকে স্পর্শ করি আমার সারা দেহে অজানা ঢেউ খেলে যায়। পেছনে বসাতে আমাদের দিকে কারো কোনো খেয়াল নেই। সবার মনোযোগ ক্লাসে, তবুও সাবধানের মাইন্ড নেই। কেউ আমাদের এই অবস্থায় দেখে ফেলে ভয়ানক কাণ্ড ঘটে যাবে। এটাই ক্লাস, কোনো পার্কের চিপানোয় যে রোমান্স করব। রিমি, ক্লাসের মধ্যে কী সব শুরু করেছিস? কেউ দেখে ফেললে কীভাবে বলতো? দেখলে দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে তো কাছে ঘেঁষতেই দিস না, এখন দেখবো কি করে। ক্লাসের মধ্যে এসব করতে তো লজ্জা করে না? তুই কি পাগল হয়ে গেছিস? তোর প্রেমে। দেখ, আমার মাথা গরম করাবি না। তোর মাথা তো সবসময় গরম থাকে, এটা আর নতুন কি? বলে রিমি তার পেটের উপর আমার হাত বোলাতে লাগলো। আমার হাতের আঙ্গুল রিমির শুরু নাভির ভেতর ঢুকে দিল। আমি অন্য হাতে ব্যথা দেওয়ার আগেই রিমি কলম দিয়ে আমার পেটে গোতা মারল। আমি ব্যথা পেয়ে মৃদু স্বরে চিৎকার দিলাম। রিমি আমার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। তারপর চোখ পিটপিট করে বলল, আমাকে ভালোবাসতে ইচ্ছে করে না? না, আমি আফিফাকে ভালোবাসি। ওই ডাইনিকে ভালোবাসলে কিছুই পাবি না। আমাকে ভালোবাসেক, আমি তোকে সব কিছু উজাড় করে দিব, যেমনটা এখন তোকে দিচ্ছি ঠিক সেভাবে। তোর প্রতি আমার কোনো ফিলিংসই আসে না? ভালোবাসা তো দূরের কথা। এমা, কি বলিস? আমার মতো একটা হট মেয়েকে কাছে পেয়েও তোর ফিলিংস আসে না? তাহলে তো তোকে ডাক্তার দেখানো উচিত, তোর ইঞ্জিনে জং ধরেছে। বলে রিমি ফিক করে এসে দিল। রাগে আমার শরীর দাউ দাউ করে জ্বলে উঠল। রাগে দাঁত কিরমির করে বললাম, আমি জাস্ট তোকে ঘৃণা করি, খুবই ঘৃণা করি। সেজন্যই তোর প্রতি কোনো ফিলিংস আসে না। আমার কথা শুনে রিমির হাসি মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কেবল নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। তারপর আমার হাত ছেড়ে দিল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। ছাড়া পেতে রিমির থেকে কিছুটা সরে বসলাম। রিমি আমার গা ঘেঁষে দুষ্ট হাসি দিয়ে বলল, তোকে খুব কিস করতে ইচ্ছে করছে, একটা কিস করি, জাস্ট একটা। তুই আসলে একটা বেহায় মেয়ে। এই যে আমি তোকে এত কথা বলি, এত অপমান করি, তবু তোর কোনো হেলদেল নেই। মানুষ এতটা নির্লজ্জ হয়, তোকে না দেখলে বিশ্বাসই হতো না। কি করব বল, তোর কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোকে খুব কাছে পেতে ইচ্ছে করে, এমন মনে হয় তোকে বুকের মাঝেই লুকিয়ে রাখি। এসব ফিল্মি ডায়লগ বন্ধ কর, বেহায়া কোথাকার। আমার কথায় রিমি একটু বেঞ্চকি কাটলো। ভাবখানা এমন, আমার কথা তার কানে পৌঁছায়নি। এর মাঝে স্যারের ক্লাস নেওয়া শেষ হলো। ক্লাস শেষ করে আমি বাইরে চলে এলাম। রিমি ক্লাসের বান্ধবীদের সাথে কথা বলছে। আমি রিমির চোখ ফাঁকি দিয়ে বাইক নিয়ে কলেজ থেকে চলে এলাম। আফিফের সাথে দেখা করতে হবে। আমাদের কলেজ থেকে একটু দূরেই আফিফা একটা কোম্পানিতে চাকরি করে। আমি বাইকটা পার্ক করে ভেতরে গেলাম। এর আগে অনেকবার অফিসে এসেছি, কম বেশি সবাই আমাকে চেনে। সবাই জানে আফিফা আমার হবু বউ। তাছাড়া অফিসের এমডি আমার পূর্ব পরিচিত। আমি অফিসে ঢুকে সোজা আফিফার কেবিনে গেলাম, কিন্তু সেখানে আফিফাকে পেলাম না। ভাবলাম হয়তো ক্যান্টিনে গেছে খেতে, তাই আমিও ক্যান্টিনে গেলাম। কিন্তু ক্যান্টিনে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপাল উঠে গেল। দেখে আফিফা একটা ছেলের হাত ধরে বসে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আফিফাকে অন্য একটা ছেলের সাথে এভাবে বসে থাকতে দেখে আমার শরীর শুধু কিলবিল করছে। আমি রাগে কাঁপতে কাঁপতে আফিফার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ তুলে আমাকে এক নজর দেখলো, কিন্তু আমি আশাতে ওর মাঝে কোনো ভাবান্তরই দেখলাম না। আমাকে দেখো না দেখার ভান করে আছে। আমি হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগকে সংযত করে বললাম, ছেলেটা কে? আমার হবু বর। নির্লিপ্ত গলায় জবাব দিল আফিফা। আমার অবাকের মাত্রা আরও বেড়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার বুকে কেউ হাতুড়ি দিয়ে সমান আঘাত করছে। আফিফা এখনও ছেলেটার হাত ধরে আছে। আমি রাগে কটমট করে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা একটু নড়ে চড়ে বসলো। এতক্ষণে হয়তো সে বুঝে ফেলেছে আমার আর আফিফার মাঝে কী সম্পর্ক। ছেলেটা আফিফাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি আফিফার পাশে বসে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছো নাকি? কি শুরু করেছে এসব? ছেলেটা তোমার হবু বর, এই কথাটার মানে কি? হবু বর মানে কিছুদিন পর তাকে বিয়ে করব। আফিফার কথা শুনে আমার বুক ধুক করে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। তুমি আমার সাথে ফান করছো তাই না?
তুমি আমার বেয়ে লাগো নাকি যে তোমার সাথে ফান করব? আমি সত্যি বলছি, ছেলেটাকে কিছুদিন পর বিয়ে করব। এসব কোন ধরনের কথা আফিফা? তুমি আমার সাথে রিলেশন করে অন্য ছেলেকে বিয়ে করতে চাও কোন সাহসে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। তাছাড়া তুমি তো আমাকে রেখে রিমিকে বিয়ে করেছো, তখন এসব নীতিবাক্য কোথায় ছিল? আবার দেখলাম বাইকে চড়ে রিমির সাথে ঢলাঢলি করে ঘুরে বেড়াচ্ছ। মানে ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আজ সকালে দেখলাম রিমিকে বাইকে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছ। রিমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আহ, কি ভালোবাসা! শোনো, তুমি যদি আমার সাথে রিলেশন থাকা সত্ত্বেও বিয়ে করতে পারো, রোমান্স করতে পারো, ওকে নিয়ে ঘুরতে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? নিজের বেলা 16 আনা আর আমার বেলা কিছুই না। আসলে তুমি দুমুখ সাপ। আমার জীবন তো শেষ করেছই, এখন রিমির জীবনটাও শেষ করতে চাইছো। আফিফার কথা শুনে এমন চিৎকার শুনে আমার খুব হাসি পেল। আমি হাসি থামানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ফিক করে এসেই দিলাম। পাগলিটা তাহলে সকালে আমাকে আর রিমিকে একসাথে দেখে রাগ করেছে, তার জন্য মহারানীর মন খারাপ আর আমাকে এরকম তেজ দেখাচ্ছে। এদিকে আফিফা এমনিতেই প্রচণ্ড রেগেছিল। এখন আমার হাসি দেখে ওর রাগ যেন আরও চরম পর্যায়ে পৌঁছে গেছে। রাগে তো শরীর জ্বলছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে বুঝি। তুমি আসলে একটা পাগলি। আরে বোকা মেয়ে, রিমিকে নিয়ে আমি ঘুরতে নয়, কলেজে গিয়েছিলাম। আমি অবশ্য রিমিকে নিয়ে আসতে চাইনি, কিন্তু জোর করে আমার সাথে এসছে। আর তুমি তো জানোই রিমি কেমন, বড্ড গায়ে পড়া স্বভাবের মেয়ে। বিয়ের পর আমার জীবনটা একেবারে নরক বানিয়ে ফেলেছে। আমার কথা শুনে আফিফা চুপ হয়ে রইল। আমি আফিফার হাত দুটো আমার হাতের মাঝে নিলাম। তুমি আমাকে মিছে মিছে সন্দেহ করছো আফিফা। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমার হৃদয়ে শুধু তুমি আছো। মিথ্যা কথা। আমি সত্যি বলছি। তাহলে তুমি রিমির সাথে এত ক্লোজ হয়ে থাকো কেন? আমি বলেছি না রিমির থেকে দূরে দূরে থাকবে? আমি তো দূরে দূরে থাকি, কিন্তু রিমি সবসময় আমার কাছে আসার চেষ্টা করে। আফিফা একটা দীর্ঘ শ্বাস ছাড়লো, তারপর শীতল চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দিবে? সত্যি বলবে কিন্তু। বলো। তোমার আর রিমির মাঝে কিছু হয়নি তো? আই মিন ফিজিক্যালি রিলেশন? ছি, কি বলছে এসব? আমি কি পাগল নাকি যে রিমির সাথে সব করতে যাব? আফিফা আর কিছু বললো না। সে কপাল ভাঁজ করে কি যেন ভাবছে, চিন্তিত মনে হচ্ছে। আমি আফিফার হাত দুটো আরও শক্ত করে ধরে বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো, আমি শুধু তোমারই আছি। আমার থাকলেই ভালো, না হলে বুঝতেই পারছো কি হবে। বুঝেছি মহারানী। এখন সত্যি করে বলো তো, ছেলেটা কে ছিল? বললাম তো, আমার হবু বর। মজা করো না তো, প্লিজ বলো, আমার খুব টেনশন হচ্ছে। আরে ছেলেটা আমার কলেজ লাইফের বন্ধু। সামনের শুক্রবার ওর বিয়ে, আমাকে দাওয়াত দিতে এসেছিল। তাহলে ওর হাত ধরেছিলে কেন, আবার পাশাপাশি গা ঘেঁষে বসেছিলে? আসলে সকালবেলা অফিসে আসার সময় তোমাকে আর রিমিকে একসাথে দেখে খুব রাগ উঠে গেছিল। তোমাকে তখন হাতের কাছে পেলে মেরে ভর্তা বানাতাম। আর একটু আগে তুমি যখন অফিসে আসলে, তোমাকে রাগানোর জন্য আমার বন্ধুর সাথে একটু নাটক করলাম। ওহ, বাঁচলাম। তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে। ছেলেটাকে তোমার সাথে দেখে আমার আত্মা বেরিয়ে যাচ্ছিল। আর তোমার কথা শুনে ভেবেছিলাম সত্যি সত্যি ছেলেটাকে বিয়ে করবে। রিমিকে ডিভোর্স না দিলে সত্যি সত্যি বিয়ে করব। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমি জানি, খালামণি শর্তের কথা মনে আছে আমার। তাহলে তো ভালোই, রিমিকে জলদি ডিভোর্স দাও। ডিভোর্স তো দেবই, কিন্তু রিমি রাজি হচ্ছে না। তুমি আমাকে একটু হেল্প করো। আমি আবার কি হেল্প করব? আমি কি উকিল নাকি? তাছাড়া রিমি তো আমাকে দেখতেই পায় না। ওর সামনে গিয়ে যদি বলি শাহিনকে ডিভোর্স দাও, তাহলে আমাকে মেরে কিমা বানাবে। তাহলে থাক, হেল্প করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি, বলে আফিফার হাত জোড়া আমার কাছে নিয়ে এসে চুমু দিলাম। আফিফা লজ্জা মাখা এক চেলতে হাসি দিল, তারপর মিছে মিছে রাগ দেখিয়ে বলল, কি করছো এসব? এটা অফিস, সবাই কিন্তু দেখছে। আমি আশেপাশে এক নজর তাকালাম। ক্যান্টিনের কয়েকজন আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি খুব একটা গায়ে মাখালাম না, বুক টান টান করে বললাম, দেখলে দেখুক, কার বাপের কি, আমি আমার হবু বউয়ের সাথে রোমান্স করছি। ইস, শখ কত, ঢং দেখলে বাঁচি না। কথাটা বলে আফিফা ভুবন বলানো হাসি দিল। আমি অবাক চোখে ওর হাসি দেখতে লাগলাম। হাসলে কত মিষ্টি লাগে মেয়েটাকে। আমাকে পাগল করার জন্য আফিফার সামান্য হাসিটুকুই যথেষ্ট। আফিফার সাথে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বাড়ি চলে আসলাম। এখন মনটা অনেক ফুরফুরে লাগছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি রুমে ঢুকতে যাব, এমন সময় মা পেছন থেকে ডাক দিয়ে বলল, কি রে, একা এলি যে? রিমি কোথায়? রিমি কোথায় মানে? ও বাড়ি আসেনি?
না তো, রিমির তো তোর সাথে আসার কথা। আমি কলেজ শেষ করে একটা কাজে গিয়েছিলাম, তারপর সেখান থেকে বাড়ি আসলাম। ভেবেছিলাম রিমি হয়তো একা একা বাড়ি চলে এসছে। ও তো আসেনি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। ধুর, ভালো লাগে না, তোমরা আমাকে চাকর বানিয়ে রেখেছো। আমি রাগে ফুসতে ফুসতে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ওপরে ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে রিমির জন্য টেনশন হতে লাগলো। কলেজ শেষ হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু পেতনিটা এখনও বাড়ি ফেরেনি কেন? আমাকে টেনশনে রাখতে খুব মজা পায় মনে হয়। তাছাড়া দোষ তো আমারই। আমার উচিত ছিল কলেজ দিয়ে বাড়ি ফেরা। রিমি আমাকে ছাড়া বাড়ি ফিরবে না সেটা আগেই ভাবা উচিত ছিল। আমি ঝড়ের বেগে বাইক চালিয়ে কলেজে পৌঁছালাম। কলেজ ততক্ষণে পুরো ফাঁকা, ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এদিক সেদিক তাকিয়ে রিমিকে খুঁজতে লাগলাম। শহীদ মিনারের কাছে আসতে রিমির দেখা মিলল। দেখি এলাকার কয়েকটা বখাটে ছেলে রিমির সাথে অসভ্যতামি করছে, আর রিমি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জানি না কেন বখাটে ছেলেগুলো রিমিকে বিরক্ত করাতে আমার খুব খারাপ লাগলো। প্রচণ্ড রাগ উঠলো। এমন মনে হলো আমার প্রিয় জিনিসটাকে কেউ কেড়ে নিতে চাইছে। রিমিকে যত অপছন্দ করি না কেন, আমি চাই না যে তার সাথে খারাপ কিছু হোক। আমি গাছের একটা মোটা ডাল ভেঙে হনন করে রিমির কাছে যেতে লাগলাম। আমাকে আসতে দেখে ছেলেগুলো পালাতে লাগলো, কারণ এলাকার ভাই হিসেবে আমার ভালোই নাম ডাক রয়েছে। ছোটোখাটো একটা গ্যাংও আছে আমার, তাই অনেক ছেলে পেলে আমাকে ভয় পায়। বকাটি ছেলেগুলো আমার থেকে পালাতে গিয়ে ব্যর্থ হলো। আমি দৌড়ে একজনকে ধরে ফেললাম, তারপর তাকে টেনে হিসড়ে রিমির সামনে দাঁড় করালাম। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আমি ঠাস করে একটা চর মারলাম। ছেলেটা নড়াচড়া বন্ধ করে গেল, ভয়ে মাথা নিচু করে রইল। আমি ছেলেটার কান টেনে বললাম, রাস্তাঘাটে মেয়ে দেখলে হিরো হতে ইচ্ছে করে তাই না? ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? হ্যাঁ, তুই কার সাথে অসভ্যতামি করেছিস জানিস? ও আমার বউ। সাহস হলো কী করে আমার বউয়ের সাথে? কথাটা বলতে গিয়ে আবার থেমে গেলাম। রিমি কান্না থামে আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমি গলা কাপড় দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর মোটা লাঠি দিয়ে জোরে পাছায় আঘাত করলাম ছেলেটার। ছেলেটা ওমাগো বাবাগো বলে চেঁচিয়ে উঠলো। কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরলো আর আকুতি জানিয়ে বলতে লাগলো, ভাইয়া, আমি জানতাম না এটা আপনার বউ। ভুল হয়ে গেছে ভাই। ভাবি, ভাইয়াকে একটু বলেন না আমাকে ছেড়ে দিতে। আমি বুঝতে পারিনি ভাবি, মাফ করে দিন। রিমি এবার যুদ্ধ জয়ের হাসি দিল, চোখের কোণের পানি মুছে বলল, এবার বুঝেছিস তো আমি কে? তোদের বড় ভাইয়ের বউ আমি। কার সাথে লাগতে এসেছিস জানিস? বুঝতে পেরেছি ভাবি, মাফ করে দিন। তোর ভাইকে বল, আমি আগেই তোদের সাবধান করেছিলাম, কিন্তু তোরা শুনিসনি। ভাইয়া, লাস্ট একটা সুযোগ দিন, আর কখনো এমন করব না। আচ্ছা যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে অসভ্যতামি করতে দেখি তাহলে মেরে তক্তা বানাবো। তোর বন্ধুদেরও সাবধান করে দিস। তারপর ছেলেটাকে ছেড়ে দিলাম। ছাড়া পেতে সে দৌড়ে চলে গেল। কিছুটা দূরে গিয়ে আমাকে শাসিয়ে বলল আমাকে পরে দেখে নেবে। আমি ছেলেটার কথার গায়ে মাখালাম না। রিমির মুখোমুখি হয়ে দাঁড়ালাম। রিমি মাথা তুলে একবার আমার দিকে তাকিয়ে আবারও মুখখানা বুকের সাথে এঁটে নিল। আমি তাকে ধমক দিলাম, বাড়িতে তো ভালোই আমার সাথে পটর পটর করিস, তাহলে এখানে চুপ ছিলি কেন? ছেলেগুলোকে কিছু বলতে পারিসনি? আমার সাহস হয়নি, খুব ভয় পেয়েছিলাম। বুঝেছি, তোর যত তেজ শুধু আমার সাথেই, বাকিদের কাছে তুই ফাঁকা ঢোল। সবাই তো আর তোর মতো মদন না যে তেজ দেখাবো। রিমি কথাটা বিড়বিড় করে বলল, আমি ঠিকই শুনতে পেয়েছি। আমি মদন? আমার তো সেরকমটাই লাগে। কি বললি? কিছু না। লাঠি কিন্তু হাতে আছে, উল্টাপাল্টা কিছু বললে পাছা লাল করে দেব। রিমি একটু বেঞ্চকে কাটলো। আমার রাগ তরে বেড়ে গেল। রাগেই বললাম, বাড়ি যাসনি কেন? ক্লাস তো অনেক আগে শেষ হয়েছে। এতক্ষণ কলেজে কি করছিলি? তোর অপেক্ষায় ছিলাম। মারবো টেনে চর। আর যদি তোর কিছু একটু হয়ে যেত তাহলে দায়ভার কে নিত? তুই নিতি, তোর জন্যই তো এসব হতো। আমাকে ফেলে কোথায় গেছিলি? কাজ ছিল, আর তুই একা একা বাড়ি গেলেই তো পারতি। কেন যাব? বড় আব্বু সকালে কি বলেছে মনে নেই তোর? আমার সেবায় 24 ঘন্টা নিয়োজিত থাকবি তুই। চুপ বেদব মেয়ে, খালি মুখে মুখে তর্ক করা। চল বাড়ি চল। তারপর আমি হাঁটা ধরলাম। আমার পিছন পিছন রিমি আসতে লাগলো। হাঁটার সময় রিমি আমার হাত চেপে ধরলো, তারপর অবাক করে দিয়ে আবার বলল, শাহিন, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি এমনটাই করতাম। আরে সেটার জন্য ধন্যবাদ দেইনি। তাহলে? আমাকে বউ বলে স্বীকার করার জন্য। আমি আবার কখন তোকে বউ স্বীকার করলাম? নাটক করবি না। তখন ওই বখাটে ছেলেটার সামনে বললি না আমি তোর বউ? তখন মুখ ফসকে বউ বলেছিলাম, এর বেশি কিছু না, তাই অত খুশি হওয়ার দরকার নেই। মুখ ফসকে বলিস আর যেভাবেই বলিস, বলেছিস তো, আমি তাতেই খুশি। আর আমি জানি একদিন মন থেকে আমাকে বউ বলে স্বীকার করবি। রিমির কথার প্রতি উত্তরে আমি আর কিছু বলিনি। চুপচাপ হাঁটতে থাকি। মনে মনে ভাবি,
রিমিকে তখন বউ বললাম কেন? আমি সত্যি মুখ ফুসকে বলেছিলাম নাকি মন থেকে? উত্তর তো খুঁজে পেলাম না। তবে রিমি যে ধীরে ধীরে আমার মনে জায়গা করে নিচ্ছে সেটা ভালোভাবেই টের পাচ্ছি। 2 দিনও হয়নি রিমির সাথে বিয়ে হয়েছে, কিন্তু রিমি এমনভাবে আমার জীবনের সাথে জড়িয়ে পড়েছে যে না চাইতেও রিমি সবসময় আমার মাথায় ঘুরপাক খায়। না চাইতেও তার কথা মাথায় আসে। না, এমনটা আর হতে দেওয়া যাবে না। রিমির থেকে আরও দূরে থাকতে হবে, না হলে মেয়েটা আমাকে বশ করে ফেলবে। আমি এসব ভাবতে ভাবতে কলেজের গেটের কাছে এসে পৌঁছালাম। তারপর রিমিকে বাইকে চড়ে বাড়ি ফেললাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীরটা ভালো ঠেকছে না, একটু ঘুমের প্রয়োজন। রাতে রিমির জন্য ভালোভাবে ঘুমও হয়নি। আমি চোখ বুজে শুয়েছি, হঠাৎই কপালে কারো হাতের স্পর্শ পেলাম। চোখ মেলে দেখি মাথার পাশে রিমি দাঁড়িয়ে আছে। রিমির পরনে কলাপাতা রঙের একটা শাড়ি, ঘন কেশ বেয়ে টপ টপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। শরীরও হালকা ভেজা, মাত্র গোসল করে এসছে মনে হয়। ভেজা হলে রিমিকে অপ্সরীর মতো সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরি ভুল করে এখানে চলে এসেছে। আমি পলকহীন চোখে রিমির পানে তাকিয়ে রইলাম। ঘোর কাটলো রিমির শীতল কণ্ঠ শুনে। ভদ্রপুরে শুয়ে আছিস কেন? এমনি। কিছু বলবি? খাবি না? খিদে লাগেনি? আমি ঘন্টা 2 আগে আফিফার সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন নাস্তা করেছি। খিদে নেই বললেই চলে। তাছাড়া আমার প্রচণ্ড ঘুমে পেয়েছে। আগে ঘুম, তারপর খাওয়া দাওয়া। খিদে নেই, পরে খাবো। কাল থেকে না খেয়ে আছিস, তবুও খিদে নেই? কিসের শোক পালন করছিস তুই? নাকি আমার উপর রাগ করে খাচ্ছিস না? ধরে নি সেটাই। ও, তা আমার উপর কিসের রাগ তোর? কারণটা তো জানিসই, তাই বিরক্ত না করলে খুশি হব। এখন এখান থেকে যা, আমি ঘুমাবো। রিমি মুখ ভার করেই চলে গেল। আমি হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে গিটার নিয়ে ছাদে গেলাম। ছাদের দক্ষিণ পাশে ছোট্ট একটা দোলনা আছে, সেখানে বসে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। নিজেকে তখন ব্যস্ত শহরের মাঝে হারিয়ে ফেলি। আমি দোলনায় বসে ব্যস্ত শহরটাকে দেখছি আর গিটারে সুর তোলার চেষ্টা করছি। এমন সময় দেখলাম মা ছাদে এলো। আমি গিটার বাজানো বন্ধ করলাম। মা গিটার বাজানো পছন্দ করে না। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, শাহিন, বাবা তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। কিন্তু রিমি যে বলল কাল থেকে তুই না খেয়ে আছিস। খেতে ইচ্ছে করেনি তাই খাইনি। এটা নিয়ে তো কথা বলার কি আছে? আমার যখন ইচ্ছে হবে তখন খাবো। এটা কেমন কথা? রিমি তোর জন্য এত কষ্ট করে রান্না করেছে আর তুই না খেয়ে থাকবি? রিমির কারণেই খাই না। তুমি রান্নার দায়িত্ব রিমিকে দিয়েছো কেন? তাহলে কাকে দিব? রিমি এখন এই বাড়ির বউ। শুধু রান্না না, সংসারের পুরো দায়িত্ব এখন রিমির ওপর। রিমির কোনো জিনিসই আমার ভালো লাগে না মা। ও রান্না করা খাবার মুখে দিলে বমি আসে। রিমিকে আমার থেকে দূরে থাকতে বলবে। ওকে আমার একদম সহ্য হয় না। পাগলার মতো কি বলছিস এসব? আচ্ছা, তুই কি এখনো রিমিকে মেনে নিসনি? না। কেন? পরে জানতে পারবে। এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা একটা দীর্ঘ শ্বাস ফেললো। তারপর আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, যা হয়েছে সেসব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সব কিছু নতুন করে শুরু কর। আমাদের দোয়া সব সময় তোদের সাথে আছে। জানি। তাহলে রিমিকে মেনে নিচ্ছ না কেন? মেয়েটা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না। আমার কিছু করার নেই মা, আমি নিরুপায়। আমার একটা কথা রাখবি? বলো। তুই আর যাই করিস রিমিকে কষ্ট দিস না। মেয়েটা বড্ড ভালো, আমাদের সবার কত খেয়াল রাখে। তুই নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে, যার প্রতিদান হিসাবে আল্লাহ রিমিকে তোর জীবন সঙ্গিনী বানিয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মা চলে গেল। আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। সবাই রিমির কত প্রশংসা করে, কিন্তু আমি ওর মাঝে কোনো গুণই দেখি না। হ্যাঁ, একসময় রিমির প্রশংসা আমিও করতাম, কিন্তু এখন সব ফিকে হয়ে গেছে। আমি পুরো বিকেলটা ছাদে বসে কাটিয়ে দিলাম। মনটা ভীষণ খারাপ। আমি এখন কি করব বুঝতে পারছি না। রাতে শুয়ে থেকে আবিবার সাথে চ্যাটিং করছি। এমন সময় দেখলাম রিমি রাতের খাবার নিয়ে এলো। রিমিকে দেখে আমার কপাল কুঁচকে গেল। বিরক্তিতে মুখ ছেয়ে গেল। তুই কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না? সবসময় বিরক্ত করিস কেন? আমি কি তোকে একবারও বলেছি আমার খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়? না। তাহলে খাবার নিয়ে এসেছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। তাহলে খা। আমার কাছে কি? হ্যাঁ, আমি কি তোর মুখ বন্ধ করে রেখেছি? তোকে ছাড়া খাবো না। ঢং বাদ দে তো। এসব সস্তা না আমি দেখলে আমার গা জ্বলে যায়। আমার কথা শুনে রিমি চুপ করে রইল। আমি আফিফের সাথে চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। রিমি কিছু সময় চুপ থেকে আমার পাশে এসে বসলো। আমি কাল থেকে না খেয়ে আছি, খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। তুই খাসনি দেখে আমার গলা দিয়েও খাবার নামছে না। প্লিজ কিছু খেয়ে নে, তুই খাওয়ার পর আমি খাবো। রিমির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। আমি এবার ভালো করে রিমির দিকে তাকালাম। চোখ মুখ শুকিয়ে চুনোপুটি হয়ে গেছে। আমি এতক্ষণ সেটা খেয়ালই করিনি।
এমনিতে রিমি ধপধপে ফর্সা, তার উপর না খাওয়াতে মুখখানা একদম ফ্যাকাশ হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে। আমার রিমির জন্য একটু মায়া হলো। ইস, মেয়েটা আমার জন্য না খেয়ে আছে, আর আমি দিব্যি হোটেল রেস্টুরেন্টে পেট ভরে খাচ্ছি। অথচ রিমি ভাবছে আমি ওর উপর রাগ করে কাল থেকে না খেয়ে আছি। কিন্তু তারপর আমার পাষাণ মন গলল না। ভেতর থেকে আওয়াজ এলো, তোকে আরও শক্ত হতে হবে শাহিন, রিমির এসব কথায় পড়িস না। আমি নিজেকে শক্ত করে নিলাম। আমি তোর হাতের কিচ্ছু খাবো না, বিরক্ত না করে এখান থেকে যা। খাবি কিনা বল। বললাম তো খাবো না। কি করবি তুই? রিমি কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, ঠিক যেভাবে একটা ক্ষুধার্ত বাঘিনী তার শিকারের দিকে তাকিয়ে থাকে। আমি তাকে বললাম, এভাবে তাকিয়েছিস কেন? আমাকে মারবি নাকি? কথাটা বলার সাথে সাথেই রিমি হিংস্র বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কিছু করার সুযোগই পেলাম না। রিমি আমার দুহাত বিছানার সাথে চেপে বুকের ওপর চড়ে বসলো। আমার বিছানার পাশে ছোট্ট একটা টেবিল লাগানো। রিমি টেবিলের উপর থেকে ফলকাটা ছড়িটা নিয়ে আমার গলায় চেপে ধরল। আমি তো ভয়ে আটকে উঠলাম। শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে, হার্টবিট সমানে লাফাচ্ছে। আমি লম্বা ঢোক গেলে রিমির দিকে তাকালাম। রিমি ঘোর লাগা দৃষ্টিতে আমার পানে চেয়ে আছে, চোখ দুটো টকটকে লাল, অতি ভয়ঙ্কর একটা রূপ। আমি রিমিকে আমার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে সমস্ত শক্তি দিয়ে আমার উপর চেপে বসেছে। রিমি নাকি কাল থেকে না খেয়ে আছে, তাহলে সে এত শক্তি পেল কোথায়? মনে হচ্ছে রিমির ওজন আগের চেয়েও কয়েক গুণ বেড়ে গেছে। এদিকে আমার এমন চটপটানি দেখে রিমি এবার আরও জোর গলায় ছুরিটা চেপে ধরল। আমি ভয়ে চিৎকার দিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি তোতলাতে থাকলাম, রিমি কি করছিস? গলা কি কেটে যাবে তো? কাটুক, এখন দেখ কেমন লাগে। খুব কষ্ট হচ্ছে তাই না? তুই যখন আমার সাথে খারাপ ব্যবহার করিস তখন আমারও কষ্ট লাগে। রিমি প্লিজ আমাকে ছেড়ে দে, ছুরিটা গলা থেকে সরা। স্বামীর সাথে কেমন করে নাকি? স্বামী? কে আমার স্বামী? কেন, আমি তো স্বামী। কিন্তু তুই তো আমাকে বউ বলে মানিস না, তাহলে স্বামী হলি কিভাবে? কে কে বলেছে মানি না? 100 বার মানি, 1000 বার মানি। তুই আমার সোনা বউ। এই তো চান্দু, এইবার লাইনে এসেছ। একটু আগে খুব তো ভাব দেখাচ্ছিলি, এখন কি হলো? সব কিছুর জন্য সরি, তোর সাথে আর খারাপ ব্যবহার করবো না। এর জন্যই মানুষ বলে মায়ের উপর কোনো ওষুধ নেই। এবার বল, খাবার খাবি নাকি আমার হাতের মায়ের? খাবার খাবো, আমাকে যা দিবি তাই খাবো। তুই যদি আমাকে কল্লা ভাজিও রান্না করে দিস, আমি সেটাও হাসতে হাসতে খেয়ে ফেলবো। এই তো গুড বয়, আমার সোনা পাখি, কচু পাখি, আমার সোনা মোনা জামাই। রিমি এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার গালে চুমু দিল। তারপর গলা থেকে ছুরিটা সরিয়ে আমার বুকের উপর থেকে নামলো। আমি জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। ভয়ে গলা শুকে কাঠ হয়ে গেছে। রিমি আমার অবস্থা বুঝতে পেরে 1 গ্লাস পানি এগিয়ে দিল। আমি এক ঢোকে পুরো পানি সাবার করে দিলাম। রিমি এবার হাত দিয়ে খাবারের প্লেট নিয়ে সামনে বসলো। তারপর খাবার মাখিয়ে 1 লোকমা আমার মুখের সামনে ধরলো। আমি হাঁ করছি না দেখে আমাকে ধমক দিয়ে বলল, মুখে কি কেউ সুপার গ্লো আঠা মেরে দিচ্ছে নাকি? হাঁ করছিস না কেন? রিমির ধমক খেয়ে আমি বাধ্য ছেলের মতো হাঁ করলাম। রিমি আমাকে খাইয়ে দিল। আমি চুপচাপ খেতে লাগলাম। আসলে আমার খুব খিদে লেগেছিল। ভেবেছিলাম বাইরে থেকে খেয়ে আসবো, কিন্তু রিমির জন্য সেটা আর হলো না। যে ভয় দেখালো, এরপর থেকে মনে হয় আর না খেয়ে থাকা হবে না। রিমি আমাকে জোর করে খাওয়াবেই। আর সত্যি বলতে রিমির এমন ভয়ঙ্কর রূপ আমি খুব কমই দেখেছি। এমন দুঃসাহসিক কাজ কেবল রিমির দ্বারাই সম্ভব। এদিকে খেতে খেতে হঠাৎ খেয়াল করলাম রিমি নিঃশব্দে কাঁদছে। আমি একটু ঘাবড়ে গেলাম। আবার কি হলো? আমি তো কিছুই করিনি, তাহলে কাঁদছে কেন? আবার না গলায় ছুরি বসিয়ে দেয়। কাঁদছিস কেন? আমি খাচ্ছি তো। খাবি তো, তুই তো পাষাণ, শুধু নিজেরটা বুঝিস। আমিও যে না খেয়ে আছি সে খেয়াল আছে তোর? তো আমি কি করব? কি করবি জানিস না কুত্তা? আমাকে খাইয়ে দে, খিদের জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললি তুই? আবার বলতো কথাটা। ছুরি কিন্তু কাছে আছে, এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দেব। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। আয় খাইয়ে দিচ্ছি। তারপর আমি রিমিকে খাইয়ে দিতে লাগলাম। রিমি খাচ্ছে আর হাতের উল্টো পেট দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছে। করুণ এক দৃশ্য। তবে রিমির কান্না আমার মোটেও সহ্য হচ্ছে না। এমনিতে বেচারি 2 দিন ধরে না খেয়ে চোখ মুখ শুকিয়ে ফেলেছে। তার উপর কান্না করাতে রিমিকে এলিয়েনের মতো লাগছে। একেবারে যাচ্ছে তাই। এখনও খাচ্ছিস কেন? আমি খাইয়ে দিচ্ছি তো। তুই বুঝবি না, চুপচাপ খাওয়া। আমি কথা না বাড়িয়ে রিমিকে খাওয়াতে লাগলাম। রিমি গিলছে তো গিলছেই। বেচারি সত্যি অনেক খিদে লেগেছিল। খাবার শেষ হতেই রিমি আরেক প্লেট খাবার নিয়ে এলো। রিমি আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি তাকে। এভাবে আমরা দুজন প্রায় 7 প্লেট খাবার চালান করলাম দুজনের পেটে।
খাওয়া শেষ করে দুজনে লম্বা ঢেকুর তুললাম। পেটের চুল পরিমাণ জায়গা নেই। তারপর দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। কিছু সময় পর রিমি আমার সামনে দাঁড়িয়ে বেশ অধিকার খাটিয়ে বলল, আমাকে কিস কর। আমি চমকে উঠলাম খানিকটা। কি বললি? কিস করতে বলেছি। খাওয়ার পর মিষ্টি মুখ করতে হয় আমাকে কিস করতে, তাহলে তোর মিষ্টি মুখ হয়ে যাবে। আমার মিষ্টি মুখ করার দরকার নেই। রিমি কিছু না বলেই টেবিলের উপর ছুরিটার দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। রিমি সে হাসি দিয়ে বুঝিয়ে দিল কিস না করলে ফলাফল কি হবে। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আর যাই করি ওকে তো কিস করবই না, মরে গেলেও আমি কিস করব না। আমি তোকে মারবো না, শুধু ছুরিটা দিয়ে সুন্দর করে আমার হাত কাটবো। তারপর বড় আব্বুকে ডাকবো, বড় আব্বু এসে তা দেখবে। তারপর কি হবে তুই বুঝে নে। আমি একটা লম্বা ঢোক গেলাম। বুঝে ফেললাম যে কি ঘটবে। রিমি আবারও বলল, বেশি ভেজাল না করে তাড়াতাড়ি কিস কর। আমার কাছে আর কোনো উপায় নেই। রিমি মুচকে এসে তার মুখটা আমার কাছে নিয়ে এলো। আমি তার গালে আলতো করে একটা চুমু খেলাম। রিমি ইশারায় আরও চুমু খেতে বলল। এভাবে প্রায় 10 থেকে 15টা চুমু খেলাম। রিমি খুব খুশি হলো। প্রশান্তির হাসি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়। ফ্লোরে ঘুমাবো। কি বললি তুই? ফ্লোরে ঘুমাবি কেন? বিছানা নেই? আর একবার যদি ফ্লোরে ঘুমানোর কথা মুখে আনিস তাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। আমি প্রতিদিন তোর এসব নাটক দেখতে পারবো না। চুপচাপ আমার সাথে বিছানায় ঘুমা। মানে আসলে। আবার ইয়ে করছিস কেন? আমি ঘুমাতে বলেছি না? আমি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে সময় তখন প্রায় 11টার কাছাকাছি। রিমি এত রাতে সাজতে বসলো। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে করে দেখছে আর গুনগুন করে গান গাইছে। রিমি প্রথমে বাঁধা চুল খুলে দিল, তারপর চুল আঁচড়াতে লাগলো। রিমির লম্বা চুল আঁচড়াতে বড্ড সমস্যা হচ্ছে, একা পেরে উঠছে না। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রিমি তবু অনেক কষ্টে চুল আঁচড়ালো। তারপর হঠাৎ রিমি পরনে থাকা শাড়িটা খুলে ফেললো। আমি তো অবাক হয়ে গেলাম। রিমির পরনে তখন শুধু ব্লাউজ আর পেটিকোট। মনে মনে ভাবছি রিমি এবার না কোনো উল্টাপাল্টা কাজ করে বসে। কিন্তু রিমি সেসবের কিছুই করলো না। আলমারি থেকে লাল পাড়ের একটা সাদা শাড়ি বের করে পরা শুরু করলো। আমি বিস্মিত চোখে রিমিকে দেখতে লাগলাম। রিমি একটু পরপর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। চোখাচোখি হতেই রিমি দুষ্ট হাসি দিচ্ছে। রিমি শাড়ি পরে শেষ হলে কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে নিজেকে শেষবারের মতো আয়নায় ভালো করে দেখে নিল সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিকই আছে, অপূর্ব লাগছে রিমিকে। তারপর রিমি আরও কিছু ছোটোখাটো কাজ শেষ করে একদম পরিপাটি হয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি ঘুমের ভান ধরে চুপ করে রইলাম। রিমি আমার কাছে এসে কপালে চুমু দিল। আমি চুপ থাকতে পারলাম না, চোখ মেলে তাকালাম। ঘুম আসছে না? আমি মাথা নাড়ালাম। রিমি আমার বুকের উপর ভর করে আরও কাছাকাছি এলো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এক্ষুনি ঘুম চলে আসবে। তারপর রিমি আমার মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো। আমি এক দৃষ্টিতে রিমির পানে চেয়ে রইলাম। কেন জানি রিমিকে মানা করতে পারলাম না। রিমির মায়া ভরা কণ্ঠের কাছে হার মানলাম। আমি রিমির দিকে তাকিয়ে তাকাতে সেখানে একটা লজ্জা পেল। এভাবে তাকিয়ে কি দেখিস? কিছু না। আমার দিকে এভাবে তাকাবি না। কেন? জানি না, আমার কেমন জানি লাগে, সারা শরীর শিরশির করে ওঠে। ঠিক আছে, তাকাবো না বলে আমি চোখ বন্ধ করে নিলাম। রিমি তখন রেগে বলল, তাকাতে মানা করলাম বলেই তাকাবি না নাকি? তাকা আমার দিকে, তোর জন্যই তো এত রাতে সাজগোজ করলাম। সত্যি বলতে রিমির মনকে আমি আজও বুঝতে পারলাম না। ওর মনে এক কথা আর মুখে আরেক কথা। আমি আবার চোখ মেলে রিমির দিকে তাকালাম, কিন্তু রিমি এবার একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। সে আচমকা আমার চোখে চুমু দিল। আমি চোখ মেলে রিমির দিকে অবাক হয়ে তাকালাম। কিছু বলার আগেই আমতামতো করে বলল, তোর চোখ দুটো আমার ভীষণ ভালো লাগে। কোনো ছেলের চোখ যে এত সুন্দর হয় তোকে না দেখলে জানতামই না। আমি রিমির কথা শুনে তাজ্জব বনে গেলাম। এই প্রথম কেউ আমার চোখের প্রশংসা করলো। আমার চোখ নাকি সুন্দর। আজব কথাবার্তা। আমি মনে মনে খুশি হলেও প্রকাশ করলাম না। রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি আবারও ধমক দিয়ে বলল, আমার দিকে এভাবে তাকাতে মানা করলাম না, তারপরেও তাকিয়ে আছিস কেন? চুপ করে ঘুমা, তুই ঘুমালে আমি ঘুমাবো। রিমির কথা মতো আমি বাধ্য ছেলের মতো ঘুমানোর চেষ্টা করছি। রিমি তার কোমল হাত দিয়ে আমার মাথায় বেলি কেটে দিচ্ছে। মুহূর্তের মধ্যে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। আমি বুঝি না এই মেয়েটা জাদুটোনা জানে নাকি আমাকে ধীরে ধীরে বশ করে ফেলেছে। আমি রিমির থেকে দূরে থাকার চেষ্টা করেও থাকতে পারছি না। এসব হাবিজাবি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে রিমির বুকে আবিষ্কার করলাম। আজকে রিমি নয়, বরং আমি রিমিকে জড়িয়ে ধরে আছি। আমার বুকের মাঝে আষ্টে বৃষ্টে রেখেছি রিমিকে। আমার নিজের উপর প্রচণ্ড রাগ হলো। রিমির এত কাছাকাছি যাওয়া মোটেও ঠিক হচ্ছে না।
পরে এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি আস্তে করে রিমিকে আমার বুকের উপর থেকে সরালাম যাতে ওর ঘুম না ভাঙে। তারপর বিছানা থেকে নেমে ছাদে গেলাম। সূর্য মামা এখনও ওঠেনি। চারদিকে হালকা কুয়াশা, শীতকাল আসবে আসবে ভাব। আমি সকালের অপরূপ মুহূর্ত উপভোগ করতে লাগলাম। শরীরটা কেমন যেন ম্যাচ করছে। কয়েকদিন ধরে ব্যায়াম করা হচ্ছে না। সকালবেলা ব্যায়াম করা আমার অভ্যাস। আমি পরনে থাকা গেঞ্জিটা খুলে খালি গায়ে বুক ডাউন দিতে লাগলাম। কয়েকবার বুক ডাউন দিতেই আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ খেয়াল করলাম ছাদে কেউ একজন এসেছে। আমি বুক ডাউন দেওয়া থামিয়ে ছাদের দরজার দিকে তাকালাম। দেখি এটা রিমি। আমি খুব একটা পাত্তা দিলাম না। রিমি আমার সামনাসামনি এসে দাঁড়ালো। ওর দিকে ভালোভাবে তাকাতে টাসকে খেলাম। পেতনিটা এসব কী পোশাক পরেছে? মাথাটা তাক খারাপ হয়ে গেল নাকি? রিমি আমার সামনে একটা 3/4 প্যান্ট আর সাদা রঙের পাতলা গেঞ্জি পরেছে। গেঞ্জিটা আঁটো করে বুকের সাথে বাঁধা। আমি হা হয়ে রিমির বাদ নামানো বুকের দিকে তাকিয়ে রইলাম। কিছু বলার আগে রিমি আমাকে অবাক করে বলল, তোকে খুব হট লাগছে। বলে রিমি মুখ বাঁকিয়ে ঠোঁটে মৃদুভাবে কামড় দিল। তারপর দুষ্ট হাসি দিল। এসব কি ধরনের কথা? হ্যাঁ, কেন? ভুল কি বললাম শুনি? মেয়েরাই শুধু হট আর সেক্সি হয় বুঝি, ছেলেরা হয় না? চুপ বেয়াদব মেয়ে, খালি আজে বাজে কথা। চড়িয়ে গাল লাল করে দেব। আর আমি তোকে কিস করে গাল লাল করে দিব। রিমি, তুই কি এবার মায়ের খাবি? সকাল সকাল আমার সাথে ফাজলামো হচ্ছে। তোকে খুব আদর করতে ইচ্ছে করছে তোর ঘামে ভেজা শরীরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। তুই আসলে একটা বিরক্ত করার বেহায়া মেয়ে। তোর জন্যই তো আমি বেহায়া হই। চুপ করবি তুই? তখন থেকে শুধু বক বক করেই যাচ্ছিস। আর তুই আমার প্যান্ট গেঞ্জি পরেছিস কেন? এটা নতুন কি? তুই বাড়িতে না থাকলে আমি প্রায় তোর পোশাক পরি। আমার খুব ভালো লাগে, তোর ঘামের গন্ধ পাই। একটা অন্যরকম ফিলিংস আসে, মনে হয় তুই আমাকে জড়িয়ে ধরে আছিস। তোর সব ঢঙ্গের কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। যা ভাগ এখান থেকে। রিমি আর কিছু বলতে চাইছিল, কিন্তু আমার ধমক খেয়ে চলে গেল। আমি আবারও বুক টানতে শুরু করলাম, কিন্তু মিনিট 2 পর রিমি আবারও ফিরে এলো। এবার হাতে করে একটা দড়ি নিয়ে এসেছে। আবার এসেছিস কেন? আমিও ব্যায়াম করব, ব্যায়াম করলে ফিগারটা ঠিক থাকবে বলে রিমি দড়ি রাপ খেলতে লাগলো। আমি চোখ দুটো ফুটবলের মতো বড় বড় করে রিমির দিকে তাকিয়ে রইলাম। লাফানোর তালে তালে রিমির সুডল বুক ওঠানামা করছে। প্রতিটা লাফের সময় রিমির গেঞ্জি পুরো উঠে যাচ্ছে, ফলে রিমির সুগভীর নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়া লাগাতার দড়ি রাপের ফলে রিমির গেঞ্জি ঘামে ভিজে গেছে। কপালে, নাকে, মুখে বিন্দু বিন্দু ঘাম। ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। সত্যি বলতে রিমিকে এই মুহূর্তে এতটাই মোহনীয় লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে কোনো প্রজাপতি আমার সামনে উড়ে বেড়াচ্ছে। শুয়ে দিলেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। জানি না কেন আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি দিয়ে সমান আঘাত করছে। শরীরে অজানা উত্তেজনা কাজ করছে। হঠাৎ রিমি দড়ির লাফ থামিয়ে দিল। আমি যে তার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছি সেটা মনে হয় বুঝতে পেরেছে। সে ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ছাদের রেলিংয়ে হেলান দিয়ে রিমির দড়ি লাফ দেখছিলাম। রিমির কাছে আসাতেই আমি উঠে দাঁড়ালাম। রিমি আচমকা আমাকে জড়িয়ে ধরলো। রিমির ঘামে ভেজা শরীর আমার শরীরের সাথে লেপটে গেছে। রিমি আমার পায়ের উপর ভর করে গালে একটা কিস করলো। আমি কোনো বাধা দিলাম না। আসলে বাধা দেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। 7 পাঁচ না ভেবে আমিও রিমির কোমর জড়িয়ে ধরলাম। রিমি আমার আরও কাছাকাছি এলো। তার গোলাপি ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে। রিমি আমার ঠোঁটে আলতো করে কিস করলো। আমার সারা শরীর কেঁপে উঠলো। শরীর অজানা এক শিহরণ বইতে লাগলো। মিনিট 2 পর রিমি আমার ঠোঁট ছেড়ে দিল। তারপর ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকালো। আরেকটা কিস করি, জাস্ট একটা করব। আমি কিছু বললাম না। রিমি বুঝে গেল আমারও সম্মতি আছে। সে আমাকে আরেকটা কিস করতে যাবে। এমন সময় নিচ থেকে ছোট মা ডাক এলো, রিমু মামুনি, তোর বাবাকে চাটুকু দিয়ে আয় তো। ছোট মার ডাক শুনে রিমি প্রচণ্ড বিরক্ত হলো। হতাশ হয়ে কিছু সময় চুপ করে রইল। তারপর আবার মুখ ভার করে বলল, আমার মা না খুব বদ, জামাইয়ের সাথে একটু রোমান্সও করতে দেয় না। ধুর, ভাল লাগে না আর। রিমির কথা শুনে আমি ফিক করে এসে দিলাম। রিমি আমার গাল দুটো আলতো করে টেনে চলে যেতে লাগলো। সিঁড়ির কাছে গিয়ে আবার আমার পানে ফিরে বলল, বাকিটা হিসাবের খাতায় তুলে রাখলাম, সময় মতো সুদ সমেত ফেরত দিয়ে দেব। তারপর রিমি চলে গেল। আমি একটু মুচকে হাসলাম। পরক্ষণে আফিফার কথা মনে হতেই আমার মুখ চুপসে গেল। একটু আগের কথা ভেবে নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। এসব কি করছি আমি? আফিফাকে ভালোবাসা সত্ত্বেও রিমির সাথে এসব অশালীন কর্মকাণ্ড করছি কেন? আফিফা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আমি কিনা তাকে ধোঁকা দিচ্ছি? না, কিছুতে আফিফাকে ধোঁকা দেওয়া যাবে না। যেভাবেই হোক রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে আসলাম।
তারপর ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করব, কিন্তু ব্রাশ খুঁজে পাচ্ছি না। এমন সময় রিমি ওয়াশরুমে এলো। ও রাতে আমার ব্রাশ আর সেটা দিয়ে সে ব্রাশ করছে। আমি রিমির এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গেলাম। ছি, তুই আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছিস কেন? কেন, কোনো সমস্যা আছে? আলবাত আছে। তোর ঘৃণা করছে না? কিসের ঘেন্না? স্বামী স্ত্রী একই ব্রাশ দিয়ে মাজলে মহাব্বত বাড়ে। তোর ফালতু কথা। এসব কে বলেছে তোকে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। আর এখন থেকে তুই আর আমি একই ব্রাশ দিয়ে দাঁত মাজবো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ব্রাশ দিয়ে দাঁত মাজা তো দূরের কথা, আমি ছুঁয়েও দেখবো না। আমার তো দেখে গা গুলাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দেব। ঢং বাদ দে তো, আমি তো ব্রাশ করছি, কই কিছুই তো হচ্ছে না। তুই তো একটা জঙ্গলি। তোর ঘৃণা বলতে কিচ্ছু আছে নাকি? অন্যের ব্রাশ দিয়ে মানুষ কিভাবে ব্রাশ করে? ছি। রিমির দিকে তাকে এক নাগারে কথাগুলো বলে যাচ্ছিলাম, হঠাৎ সে কথা বলার এক পর্যায়ে আমার মুখেই ব্রাশ ঢুকিয়ে দিল। আমি তো ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম। দৌড়ে বেসিনে গিয়ে ওয়াক্থু করতে করতে থুতু ফেলতে লাগলাম। আমার সারা শরীর ঘিন ঘিন করছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। রিমি আমার অবস্থা দেখে দুষ্ট হাসি দিয়ে বলল, এত ওভার অ্যাক্টিং করছিস কেন? এখন থেকে প্রতিদিন তোকে এভাবেই ব্রাশ করতে হবে। আমি মরে গেলেও করব না। তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। আমি রিমিকে জোর করে ওয়াশরুম থেকে বের করে দিলাম। আমার সারা শরীর কিলবিল করছে। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। না জানি আরও কী সব উদ্ভট কাণ্ড করে বসবে। আমি কোনো মতো ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। তারপর রেডি হয়ে রিমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় রিমি আমাকে অনেক বিরক্ত করেছে। বাইকে বসে কখনো চিমটি কেটেছে, কখনো সুরসুরি দিয়েছে, কখনো আবার শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি যে কিভাবে বাইক চালিয়ে রাস্তাটুকু এসেছি সেটা আমি জানি আর আল্লাহ জানে। ক্লাস চলাকালীন সময় রিমি অনেক শয়তানি করেছে। পুরো ক্লাস জ্বালিয়ে মেরেছে আমাকে। সবার সামনে কিছু বলতে পারিনি। আসলে রিমি খুব চালাক। এমন এমন সময় দুষ্টুমি করবে যখন আমি কিছু করতে পারবো না। যাই হোক, ক্লাস করে আমি চুপচাপ ক্যাম্পাসে বসে আছি। রিমি ওর কুটনি বান্ধবীদের কাছে গেছে শয়তানি বুদ্ধি সংগ্রহ করতে। এমন সময় আমার বন্ধুরা আমার কাছে এলো। আমি তাদের দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। আশিক আমার পথ আটকে দাঁড়ালো। তুই আমাদের এড়িয়ে চলছিস কেন? দেখা হলে কথা বলিস না? তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা বন্ধুর বিপদে হেল্প করে না তাদের সাথে আবার কি কথা বলবো আমি? সামন থেকে সর। বুঝতে পেরেছি। তাহলে তুই সত্যি সত্যি রিমিকে ডিভোর্স দিতে চাস? হুম। ঠিক আছে, আমি তাহলে আমার চাচার সাথে কথা বলে দেখি। চাচা হয়তো তোদের ডিভোর্সের ব্যবস্থা করতে পারবে। সত্যি বলছিস? হ্যাঁ, আমার এক দূর সম্পর্কের চাচা আছে, উনি পেশায় উকিল, হয়তো তোদের ডিভোর্সটা করাতে পারবে। এই না হলে আমার বন্ধু। তোকে অনেক ধন্যবাদ দোস্ত। জলদি তো চাচাকে বলে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা কর। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকব। আচ্ছা। আমি খুশিতে আশিককে জড়িয়ে ধরলাম। আমার তখন নাচতে ইচ্ছে করছে, কিন্তু আমার জন্য বন্ধুরা মুখ গোমরা করে আছে। তারা এখনও চাইছে আমি যেন রিমিকে ডিভোর্স না দিই, কিন্তু আমার কিছু করার নেই। রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি বন্ধুদের মন ভালো করার জন্য সবাইকে ট্রিট দিলাম। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রিমিকে নিয়ে বাড়ি চলে আসলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 15টা দিন। এই 15 দিনে রিমি আমার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলেছে। আগে তো আমাকে দেখে একটু ভয় পেত, কিন্তু এখন উল্টা আমাকে ভয় দেখায়। দিনে দিনে রিমির অত্যাচার যেন বেড়েই চলেছে। আমি কিছু বলতেই পারি না, আর বললেও তো শোনে না। প্রতিদিন আমাকে জোরে ধরে ঘুমাবে, ভোরে ঘুম থেকে ওঠাবে, আমার সাথে ব্যায়াম করবে, আবার আমার জামা কাপড় পরবে। সেদিন আমার পাঞ্জাবিটাও পরেছিল। এমন আরও অনেক উদ্ভট কর্মকাণ্ড করে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কলেজে গিয়েও রিমির দুষ্টুমি কমে না। এই তো 2 দিন আগের ঘটনা। ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছিল। হঠাৎ রিমি আমার গালে কিস করে, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাডাম সে তার দেখে ফেলে। যদিও ম্যাডাম কিছু বলেনি, কিন্তু আমি খুব লজ্জা পেয়েছিলাম। ম্যাডাম একটু পরপর আমার দিকে তাকিয়ে হাসছিল। কী যে লজ্জা! কিন্তু রিমি সেসবে পাত্তাই দেয়নি। ম্যাডাম হাসাতে রিমির দাঁত বের করে এসেছিল। ফাজিল মেয়ে একটা। আমি রিমি সব কিছু সহ্য করলেও একটা জিনিস কিছুতেই সহ্য করতে পারছিলাম না। সেটা হলো প্রতিদিন রিমি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা। ঘৃণায় আমার মরে যাওয়ার অবস্থা। কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়েই ওর ব্রাশ দিয়ে ব্রাশ করি। না হলে রিমি আমাকে ওয়াশরুম থেকে বের হতেই দেয় না। বাড়ি থেকে দরজা লক করে দেয়। যাই হোক, এভাবে আমার দিন কাটছিল। সকালবেলা আরাম করে ঘুমিয়েছি। হঠাৎ রিমি আমাকে জোরে জোরে ডাকতে লাগলো। আমি চোখ মেলে তাকালাম। শান্তি মতো একটু ঘুমোতেও দিবি না নাকি? ডাকছিস কেন? বড় আপু তোকে ডাকছে। কেন? সুখবর আছে, তাড়াতাড়ি চল। কি সুখবর? গেলেই জানতে পারবি। ধুর, ভাল লাগছে না, পরে শুনে নেব। না, এক্ষুনি চল, খবরটা শুনলে খুশিতে তুই পাগল হয়ে যাবি। বলে রিমি আমাকে টেনে বিছানা থেকে ওঠালো। তারপর জোর করে আমাকে বাবার কাছে নিয়ে গেল। মা, বাবা, ছোট আব্বু, ছোট মা ড্রয়িং রুমে বসে আছে।
আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। কি জন্য ডেকেছো বাবা? রিমিকে নিয়ে হানিমুনে কোথায় যেতে চাস? হ্যাঁ, কি বললে? কানে কি কম শুনিস নাকি? বললাম রিমিকে নিয়ে হানিমুনে কোথাও যেতে চাস। রিমি সিঙ্গাপুরে যেতে চাইছে। বাবার কথা জবাবে কি বলবো ভেবে পাচ্ছি না। যাকে কোনোদিন বউ বলে মানতে পারবো না, তাকে নিয়ে হানিমুনে যাব? অসম্ভব, আমি জীবনেও পারবো না। আমি মনে একটু সাহস নিয়ে বাবাকে বললাম, বাবা আমি হানিমুনে যাব না। কেন? হানিমুনে যাওয়ার জন্য আমার কাছে তো টাকা পয়সা নেই। বোকা ছেলে বলে কি? আরে তোর টাকায় হানিমুনে যাবি কেন? আমার টাকায় যাবি। তোর বাবার টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, তবু আমি যাব না। তাছাড়া কিছুদিন পর কলেজে পরীক্ষা, তাই এখন কোথাও যাওয়া ঠিক হবে না। মিথ্যা কথা, বড় আব্বু পরীক্ষার এখন অনেক দেরি আছে। আমার কথা শেষ হতেই পাশে থেকে রিমি বলে উঠল। আমার দিকে রাগি লোক নিয়ে তাকালাম। রিমি আর চোখে আমাকে একবার দেখে মাথা নিচু করে নিল। ভারখানা এমন কত ভদ্র মেয়ে সে। মুখ দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু ভেতরে ভেতরে বড়দের হাড্ডি। এদিকে আমি চুপ করে আছি দেখে পাশ থেকে মা বলল, রিমি কয়েকদিন ধরে সিঙ্গাপুর যাওয়ার বায়না ধরেছে। ওর নাকি সিঙ্গাপুর দেখার খুব শখ। ভাবলাম এই সুযোগে তোরা হানিমুনটাও সেরে আসবি। কিন্তু তুই যেতে চাচ্ছিস না? আমার সিঙ্গাপুরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। যে এত লাভ আছে সেই যাক। তাহলে এক কাজ কর, গ্রামে তোর ছোট মামার বাড়ি থেকে ঘুরে আয়। অনেক দিন ধরে সেখানে যাস না। তুই গেলে তোর মামা অনেক খুশি হবে। আমি কোথাও যাব না। এই পেতনি যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ওকে একাই যেতে বলো। আজব কথাবার্তা তো। তুই থাকতে রিমি একা যাবে কেন? ভুলে যাস না তুই এখন ওর স্বামী। কচুর স্বামী। আমি রিমিকে বউ বলে মানি না। ওর মতো ফালতু মেয়েকে জীবনে বউ বলে মানবো না। রাগের মাথায় কথাগুলো বলে রিমির দিকে তাকালাম। রিমি চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। টুপ করে 2 ফোঁটা জল রিমির চোখ থেকে গড়িয়ে পড়ল। রিমি সকলের অগোচরে তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিল। আমার একটু খারাপ লাগলো, কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। পেতনিটার সাহস কত আমাকে নিয়ে হানিমুনে যেতে চায়। শখ দেখলে বাঁচি না। আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। পেছন থেকে মা আমাকে অনেকবার ডাকলো, আমি পাত্তা দিলাম না। রুমে এসে রাগে হাত কসলাতে লাগলাম। রাগ এখনও কমেনি। একটু পর রিমি রুমে আসলো। আমি ওর দিকে তাকালাম। মুখ ভার করে আছে, চোখ দুটো হালকা লাল, মনে হয় কান্না করেছে। আমি এসব দেখেও না দেখার ভান করলাম। রিমি আমার সামনে দাঁড়িয়ে করুণ গলায় বলল, বাবা মার সামনে ওসব কথা না বললেও পারতি। তারা কত কষ্ট পেয়েছে জানিস? আমাদের মধ্যে যাই থাকুক, সেটা বাইরের সবাইকে জানাচ্ছিস কেন? তাহলে কি করব? আমি 1000বার বলেছি আমি তোকে বউ বলে মানি না। তারপরে কোন হিসেবে আমার সাথে হানিমুনে যেতে চাস? আমি হানিমুনে যাওয়ার কথা বলিনি, শুধু বলেছিলাম তোর সাথে সিঙ্গাপুরে ঘুরতে যাব। যেটাই হোক, বলবি কেন? আর কি ভেবেছিলি মা বাবা বললেই তোর সাথে হানিমুনে যাব? জীবনেও না। আমার কথা শুনে রিমি কিছুই বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারিস। এভাবে আর কতদিন? যতই চেষ্টা করিস না কেন আমার মন পাবি না। তার চেয়ে ভালো হবে আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে সংসার কর, সুখী হবি। ঠিক আছে, আমি তোকে ডিভোর্স দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। হুট করে কথাটা বলে উঠল রিমি। আমি চমকে উঠলাম। ভুল শুনলাম না তো? অবাক চোখে রিমির দিকে তাকালাম। রিমি আমার দিকে তাকিয়ে আছে। কি বলে তুই? আবার বলতো। আমি তোকে ডিভোর্স দিতে রাজি, যদি আমার কিছু শর্ত মানিস তাহলে। আমার মুখে এবার হাসি ফুটে উঠল। এই কথাটা শোনার জন্য তো এতদিন অপেক্ষায় ছিলাম। কি শর্ত বল? তুই আমাকে যা বলবে আমি তাই করব, শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে দে। আমাকে নিয়ে গ্রামে মামার বাড়ি বেড়াতে যেতে হবে, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি এই কয়দিন যা বলবো তোকে তাই শুনতে হবে। সবাই যেন ভাবে তুই আমাকে মেনে নিয়েছিস আর আমাকে খুব ভালোবাসিস। তারপর গ্রাম থেকে ফিরে এসে তোকে ডিভোর্স দিব। ব্যাস এতটুকুই? ঠিক আছে, আমি রাজি। রিমি আর কিছু না বলে চলে গেল। আমি খুশিতে নাচতে লাগলাম। আর মাত্র কয়েকদিন পরে রিমির সাথে আমার ডিভোর্স হবে। তারপর আমি আফিফাকে বিয়ে করব। আমাদের বাসর হবে, ছোট্ট একটা সংসার হবে। উফ, এসব ভেবেই আমার মনের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। পরের দিন সকালেই আমি আর রিমি মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়ি যাওয়াতে বাড়ির সবাই অনেক খুশি হয়েছে, বিশেষ করে ছোটো মা আর ছোট আব্বু। তারা হয়তো ভেবেছে রিমি আর আমার মাঝে সব ঝামেলা মিটে গেছে। তাছাড়া আমি বাড়ির সবার সামনে রিমির সাথে খুব ভালো ব্যবহার করেছি, এসে কথা বলেছি। বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটলাম। বাসে করে মামার বাড়ি যেতে 5-6 ঘন্টা সময় লাগে। ইচ্ছে আছে সেখানে 10-12 দিন থাকবো। আমরা টিকিট কেটে বাসে উঠলাম। বাস রওনা দিল। রিমি জানালার পাশে সিটে বসেছে আর আমি তার পাশে। একটু পর রিমি বলল, শাহিন, তোর কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে দিবি? খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে ঘুমা। রিমি আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। রিমিকে মানা করলাম না,
কারণ শর্ত অনুযায়ী এখন থেকে ওর কথা মতো চলতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল সে। আমি রিমির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রইলাম। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে রিমির চুলগুলো উঠছে, মাঝে মাঝে চুল দিয়ে ঢেকে যাচ্ছে রিমির মুখ। আমি আলতো করে চুলগুলো সরিয়ে রিমির কানের পিঠে গুঁজে দিলাম। মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। পুরো রাস্তা রিমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমাদের দেখে মামা মামি অনেক খুশি হলো। মামার দুটো মেয়ে আছে, বড়টা এবার কলেজে উঠেছে আর ছোটটা ক্লাস 1-এ পড়ে। আমাদের দেখে মামার ছোট মেয়ে ইসরাত আমাকে এসে জড়িয়ে ধরলো। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? ভালো। তারপর সে রিমির কাছে গেল। রিমি ইসরাতকে কোলে তুলে নিল। ইসরাত রিমির গালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ভাবি। তাই নাকি? ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, কি সুন্দর একটা কিউট বউ পেয়েছে। ইসরাতের কথা শুনে আমরা সবাই হাসলাম, শুধু মামার বড় মেয়ে বাদে। মামার বড় মেয়ের নাম ঈশিতা। সে আমার সাথে কথা বলে না, অবশ্য সেটারও কারণ আছে। বছর 2 আগে আমি এখানে বেড়াতে এসেছিলাম, তখন ঈশিতা হুট করে আমাকে প্রপোজ করে। আমি প্রচণ্ড রেগে যাই এবং ঈশিতাকে চড়ও মারি। তারপর কড়া গলায় বলি, নাক টিপলে দুধ বের হবে আর তুই আমাকে প্রপোজ করিস? লজ্জা নেই তোর, বেয়াদব মেয়ে। সেদিনের পর থেকে ঈশিতা আমার সাথে আর কথা বলে না। যাই হোক, সবার সাথে কথা বলা শেষ করে আমি মামাদের রুমে গেলাম। সারাদিন জার্নির ফলে খুব ক্লান্ত লাগছে, কিছুক্ষণ রেস্ট নিলাম। রাতে সব একসাথে খাওয়া দাওয়া করে আমি রুমে এসে আফিফাকে ফোন দিলাম। আফিফার ফোন ওয়েটিং। কয়েকবার ট্রাই করার পর আফিফা ফোন রিসিভ করলো। কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। ও, নাম কি তোমার বন্ধুর? তুমি শুনে কি করবে? বাদ দাও ওসব। আজ সারাদিনে দেখা করতে আসুনি কেন? মানে আমি ছোট মামার বাড়িতে বেড়াতে এসেছি। হুট করে ছোট মামার বাড়িতে গিয়েছো কেন? এমনি বেড়াতে এসেছি। ও, একা গিয়েছো? না, রিমিও সাথে আছে। বাহ, ভালোই তো। বউকে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে? আরে সেরকম কিছু না, আমি আসলে... থাক, কিছু বলতে হবে না। তুমি যখন রিমিকে মেনেই নিয়েছো তাহলে আমার কাছে কি, যাও বউয়ের সাথে রোম্যান্স করো। আরে কি যাতা বলছো, আগে আমার কথাটা তো শুনবে। তারপর রিমিকে ডিভোর্স দেওয়ার শর্তের কথা আফিফাকে বললাম। সব শুনে আফিফারও রেগে গেল। আমি এসব কিছুই বুঝি না। তুমি আমাকে আর ফোন দিবে না, ব্যাস। বউকে নিয়ে সুখে থাকো। আফিফা এসব বলে রাগে ফুঁসতে লাগলো। আমি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে শান্ত করার চেষ্টা করছি। এমন সময় রিমি ঘরে ঢুকলো। আমাকে ফোনে কথা বলতে দেখে বুড়ো কোসকে জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বলছিস? আফিফার সাথে। বিরক্ত করিস না প্লিজ। আফিফার সাথে কথা বলছে দেখে রিমি এতটা রেগে গেছে যে সময়ের আমার হাত থেকে ফোনটা কেটে নিল। 7-5 না ভেবে ফোনটা সজোরে ফুলের আচার মারলো। আমি রাগে কটমট করে রিমি দিকে তাকালাম। রিমি আমার রাগকে বুড়ো আঙ্গুল দেখে শার্টের কলার ধরে দাঁড় করালো। চেহারা জুড়ে আমাকে মারবে মারবে ভাব। ফোনের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ফোনটা হাতে নিয়ে চিৎকার করে বললাম, ফোনটা ভাঙলি কেন? আফিফার সাথে কথা বলবি কেন? তাতে তোর কি? আমি তোর ফোন দিয়ে কথা বলেছি নাকি? এই গরম একটু কম দেখা। তোকে কি শর্ত দিয়েছিলাম মনে নেই? তোকে সবসময় আমার কথা মতো চলতে হবে, না হলে ডিভোর্স পাবি না। রিমির কথা শুনে চুপ হয়ে গেলাম। মনে মনে বললাম, ডিভোর্সটা তো শুধু হতে দে, তারপর তোকে মজা দেখাবো। আমি রাগ সংযত করে বসে রইলাম। রিমি আমার কাছে এসে গাল টেনে ঢং দেখিয়ে বলল, আমার বাবুটা রাগ করেছে? ইস, রাগ করে না শোনা, বেশি রাগ শরীরের জন্য ভালো না। বলে রিমি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের ওপরে এসে শুয়ে পড়ল। আমি খুব বিরক্ত হচ্ছিলাম। কিছু বলার আগেই রিমি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে দিল। তারপর রিমি আমার বুকে কিস করছে আর সুরসুরি দিচ্ছে। আমার সারা শরীর ঝিরঝির করে উঠছে। আমি এবার রিমিকে বাধা দিলাম, রিমি কি করছিস এসব? চুপ কর, কথা বলবি না। এসব কিন্তু করার কথা ছিল না। আমার ইচ্ছা, বেশি কথা বললে খবর আছে। তারপর রিমি আমার আরও কাছাকাছি এলো, গালে গভীর কিস করলো। আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে এসে থামলো। রিমির গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। আমি শুধু নীরব দর্শকের মতো চেয়ে আছি। রিমি আমার ঠোঁটে আলতো করে একটা কিস করলো। আমি বাকশূন্য হয়ে গেলাম। রিমির ছোঁয়ায় জাদু আছে মনে হয়, না করতে পারি না, বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলি। রিমি তারপর আস্তে আস্তে, থাক ভাইয়ারা হাপুরা, বাকিটা এরপর। একবার এসব শুনে নিলে কাল কি করবেন? তো ইনশাল্লাহ আগামীকালের পরের পর্ব দেওয়া হবে। তো কেমন হচ্ছে গল্পটা কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।